হিস্ট্রি রিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত যে বক্তব্য সেটা হচ্ছে ইতিহাস লেখে বিজয়ীরা। কিন্তু ধরা যাক ইতিহাস আসলে বিজয়ীরা লেখে নাই, নরম মানুষ লিখছে, বাট যে সময়টা আসলে আমি দেখিই নাই, মানে লাইক 1100 খ্রিস্টাব্দে আসলে কি ঘটনা ঘটছিল সেটা যখন আমরা পড়ি, সেটা তো সেই যে ব্যাপারটা পড়ে সেটার অথেন্টিসিটি আসলে কি, বা সেইটা নিয়ে যখন আমাদের ইমপ্রেশন তৈরি হয় সেই ইমপ্রেশনটাও আসলে কতটুকু রিয়েলিস্টিক। তো এরকম হিস্ট্রিক্যাল রিডিং বিষয়টা নিয়ে আমার আসলে সবসময় একটা ইন্টারেস্ট কাজ করে। তো যেহেতু নিজে অতটা পূর্বা প্রকৃতির মানুষ না, তো এই জন্য পূর্বা প্রকৃতির মানুষ যখন চিন্তা করি তখন বেশ কিছু মানুষকে মনে পড়ে। তার একজন হচ্ছে আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড আরিফুল হাসান তুহিন। ওর সাথে বাবলের সাথে আগেও 2টা এপিসোড করছি, এবং যেটা হয়েছে যে ওকে কোনো একটা প্রসঙ্গ ধরা দিলে সেই প্রসঙ্গে আসলে অনেক কথা বলতে পারে। তো ওকে আমি রিসেন্টলি আবার স্মরণ করলাম, তখন ও এই প্রসঙ্গটার কথা বলতেছিলাম, তো ও বললো যে রেফারেন্স পয়েন্টটা কি, কোথা থেকে এই আলাপটা শুরু হইতে পারে। তখন আমার মনে পড়লো যে এনলাইটেনমেন্ট যে যুগটার কথা বলা হয়, এইখান থেকে শুরু করে যদি ভারতবর্ষের দিকে আগাই, তাহলে যে পারসেপশনটা, সেই পারসেপশন নিয়ে হয়তো কিছু পর্যবেক্ষণ শেয়ার করা যেতে পারে। তো লাস্ট যখন ওর সাথে আমি এপিসোড করছিলাম তখন ওর সাথে আলাপ হয়েছিল যে ও একটা বই লিখবে, বই লেখে নাই। সো মনে হচ্ছে প্রত্যেকবার ও যখন প্রত্যেক বছর একবার করে যখন বাবলের সাথে আসবে, এই বইয়ের খোটা বা আলাপ চলতেই থাকবে। যাই হোক, তো তুহিন, তুমি আমাকে প্রথমে বলো যে এই যে বইটা যে লিখলে না, বইটা তোমারে তো মানে আমার প্রতিনিধি অনেক যোগাযোগ করছে, নকও করছে, তুমি তো পরে আর ই করো নাই, মানে কথা দিয়ে কথা রাখো নাই। কথাটা তো আসলে মানে কি বলে, আন্ডার ওই যে এটা আছে না যে তুমি যখন কন্ট্রাক্ট করবা, তো এখন যদি আন্ডার ডিউরেস কোনো কন্ট্রাক্ট করবে, ধরো তোমার মাথার মধ্যে আমি বন্দুক ধরে সাইন করাইলাম, তখন কিন্তু ওই কন্ট্রাক্টটার মানে কোর্টে স্ট্যান্ড করে না। তো অনেকটা ওই রকম আর কি। আমার আসলে অনেস্টলি বই মিডিয়ামটা তে আমি খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবো কিনা এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে, এই জন্য আসলে কখনো এদিকে বেশি মনোযোগ দিতে পারি না। আর এমনি টাইমের ব্যাপারও আছে আর কি। ঠিক আছে, এই যে এনলাইটেনমেন্টের যে কথাটা বলতেছি, আমার যে জিনিসটা জানার যে এনলাইটেনমেন্টের যে যুগটাকে আমরা আসলে এখন এনলাইটেনমেন্ট বলি, এটা কি ওই সময় লোকজন তারা এটাকে এনলাইটেনমেন্ট হিসেবে জানতো, নাকি এইটাও একটা নির্দিষ্ট সময়ের পরে এই ঘোষণাটা বা এরকম স্বীকৃতিটা হয়েছে? তোমার পড়াশোনা কি বলে? আচ্ছা, এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তো আমি এটার সাথে একটা জিনিস জোড়া দিয়ে বললে আসলে খুব ভালো হয়। তো আমি অনেক বছর আগে হচ্ছে একটা ইতিহাসের ভিডিও লেকচার আর কি, মানে এটা প্রিন্সটন অথবা ইয়েল কোনো একটা ইউনিভার্সিটির কোর্স ছিল, ওটা পুরাটা ভিডিও করে ইয়েতে দিয়ে দিছে, কি বলে ইউটিউবে দিয়ে দিছে, এরকম দেখছিলাম। তো ওখানে ওই প্রফেসর একটা খুব মজার কথা বলতেছিল, যে তার টপিক ছিল আসলে বেসিক্যালি মানে হচ্ছে প্রি মেডিভাল পিরিয়ড, মানে হচ্ছে যে মানে রোমানদের পতনের পর থেকে যেটাকে আমরা মেডিভাল টাইম বলি আর কি, ওই টাইমটা মানে যখন হচ্ছে ওই মানে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার মানে আর এক্সিস্ট করে না, শুধুমাত্র ইস্টার্ন রোমান এম্পায়ার, ওই টাইমটা নিয়ে আর কি। তো ওই টাইমটার পরেই সাধারণত যখন আপনার মানে তোমার হিস্ট্রি পড়ানো হয়, যুগগুলাকে কিভাবে ভাগ করে, যে গ্রিক, তারপরে হচ্ছে রোম, তারপরে হচ্ছে এই মিডিভাল ইউরোপ বলে আর কি। মিডিভাল ইউরোপ হচ্ছে অ্যারাউন্ড আমি বলতে পারি যে 700-800 থেকে শুরু করে রেনেসার আগ পর্যন্ত, যদি আমরা ধরি যে 1400 কত সাল পর্যন্ত মিডিভাল ইউরোপ বলে। তো এই টাইমটা সাধারণত ইউরোপের ডার্ক এজ ধরা হয়, যে এই সময় তাদের কোনো প্রোগ্রেস হয় নাই, সায়েন্স, আর্টস, লিটারেচার কোনো কিছুতেই তেমন কোনো প্রোগ্রেস হয় না। অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় ছিল, রাজনৈতিকভাবে তারা অনেক বিচ্ছিন্ন ছিল, কন্টিনিউয়াস যুদ্ধ করছে, অনেক জায়গায় কারেন্সি পর্যন্ত ছিল না। মানে একটা কারেন্সি কোনো একটা দেশে থাকতে গেলে তো একটা পাওয়ার লাগে যে কারেন্সিটাকে এস্টাবলিশ করবে। হ্যাঁ, মানে রোমান এম্পায়ারের ছবি কারেন্সির মধ্যে দেওয়া থাকতো কেন, যে তার পাওয়ার এর মাধ্যমে ওই কারেন্সিটার ভ্যালিডিটি তৈরি হতো। তো যেহেতু ইউরোপে এরকম কোনো পাওয়ারই ছিল না, মানে বিভক্ত ছিল, এই জন্য কোনো রকম কারেন্সি অনেক জায়গায় ছিল না। তো এই জন্য মানে পশ্চিমা যারা ইতিহাসকে ডিসক্রাইব করে, ইতিহাসের প্রোগ্রেশন ডিসক্রাইব করে, তারা কিভাবে করে, যে গ্রিক থেকে মানে মানে ইজিপ্ট থেকে তারা মানে শুরু হয়েছে, মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের শুরু কোথায় ধরা হয়,
মানে আর্লি হিস্ট্রি হচ্ছে ইজিপ্ট, ব্যাবিলন, তারপরে এই কি বলে আমরা গ্রিসকে ধরতে পারি, বা যদি আমি রিলিজিয়াস ভাবেও বলতে পারি তাহলে হচ্ছে যে এই মিডল ইস্টের জায়গাগুলা, যেটাকে আমরা বলতেছি বর্তমানে ইসরায়েল, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া এবং জর্ডানের কিছু অংশ, এই অঞ্চলটা। সো ওয়েস্টার্ন সিভিলাইজেশনের রুটস কিন্তু ঘুরে ফিরে ওই জায়গায় নেওয়া হয়। তো সেইখান থেকে আমরা হিস্ট্রি বলতে থাকি, আমরা গ্রিকদের কথা বলি, রোমানদের কথা বলি, তারপরে হচ্ছে রোমানরা ভেঙে গেল, আমরা পূর্ব মানে রোমান এম্পায়ার যেটা, বাইজেন্টিয়ান এম্পায়ার যেটা, সেটার গল্প বলি। তারপর বলি যে আসলে হিস্ট্রি থেমে গেছে, প্রোগ্রেশন হচ্ছে না, ইউরোপ ডার্ক এজে চলে গেছে। তারপরে আবার হচ্ছে এই মানে কলোনিয়াল এরা বা রেনেসাঁ এরার থেকে আমরা শুরু করি। মজার জিনিস হচ্ছে যে এই যে ডার্ক এজের টাইমটা, এই টাইমটা যেই জায়গায় মানে হচ্ছে কি বলে এটাকে ওয়েস্টার্ন হিস্ট্রি শুরু হয়েছে, সেই জায়গার গল্পটাই বলা হয় না। সেটা হচ্ছে মিডল ইস্ট। যে এই অঞ্চলটা আসলে কেমন ছিল, মানে শুধু মিডল ইস্ট না, মিডল ইস্ট, ইজিপ্ট, মানে এন্টায়ার ওই এলাকাটা, এই যেটাকে আমরা ইউরোপের মিডিভাল মানে ওয়েস্টার্ন মানে ইয়াটা তুমি একটু চিন্তা করো, কন্ট্রাডিকশনটা আমি চিন্তা করো। আমি বলতেছি যে আমি ওয়েস্টার্ন হিস্ট্রি বলতেছি, কিন্তু ওয়েস্টার্ন হিস্ট্রি শুরু যেখানে হয়েছে সেইটার হিস্ট্রি আমি বলা বন্ধ করে দিছি ফর মানে ক্লোজ টু 600-700 বছর। এইটা কেন, মানে কেন ওয়েস্টার্ন হিস্ট্রি যেখানে শুরু হয়েছে সেই জায়গার হিস্ট্রি আমরা বলি না, মানে ওয়েস্টার্ন হিস্টোরিওগ্রাফারটাকে বলে না? এটা হচ্ছে একটা জিনিস, যে এটা হচ্ছে পারসেপশন, যে ওয়েস্টের সাথে মানে ওই গ্রিক এবং রোমান এম্পায়ারের সাথে ওয়েস্টের যোগসূত্রটা আমরা নর্মালি বলি না। এবং যখন এনলাইটেনমেন্টের সময়ের ফিলোসফাররা তারা যখন এই জিনিসগুলিকে নিয়ে মানে পুনরায় রিডিসকভার করছে, ওই যে রোম এবং গ্রিসের জিনিসপত্রগুলো রেনেসাঁর টাইমে ডিসকভার করছে, এনলাইটেনমেন্টের টাইমে এটা নিয়ে আরও বড় জিনিস হয়েছে, তারাও কিন্তু এই জায়গাটা নিয়ে কোনো কথা বলে না। ঠিক আছে, ইনফ্যাক্ট মানে এই প্রশ্নটা চলেই আসে যে মানে তাহলে এই টাইমটাতে এই লিনিয়েজটা আসলে কারা আগায় নিছে? মেন কাহিনীটা হচ্ছে এটা আগায় নিছে আসলে বেসিক্যালি মুসলিম এম্পায়ারগুলো। ওই টাইমে তো ওখানে ওরাই অপারেট করছে, ওরাই তখন ডমিনেন্ট কি বলে ইয়ে ছিল। তো আমি একটা বই পড়ছিলাম যেটা হচ্ছে বেসিক্যালি মনিটারি হিস্ট্রির বই। তো সেখানে একটা চ্যাপ্টার আছে মুসলিম মানে ওই মেডিভাল পিরিয়ড, ওই পিরিয়ডের মুসলমান। তো চ্যাপ্টারের নাম হচ্ছে ইসলাম দ্য আদার ওয়েস্ট। কারণ জিওগ্রাফিক্যালি ওয়েস্ট বলতে যা বোঝায়, যেহেতু ওই জায়গা থেকে আসছে, ইসলামিক এম্পায়ার কিন্তু ওয়েস্টেই, এবং ওদের প্রোগ্রেশনের জায়গাগুলো কখনোই ইনক্লুড করা হয় না ওয়েস্টার্ন হিস্ট্রির পার্ট হিসাবে, এটাকে সেপারেট দেখা হয়। সো এই ঘটনাটা আমি কেন বললাম যে হিস্ট্রি শেষ পর্যন্ত কিভাবে একটা জিনিসকে দেখা হচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা থেকে। ওকে, তো ওই প্রসঙ্গটা যদিও তুমি সরাসরি বললা না যে ওই সময়কার লোকজন এটাকে এনলাইটেনমেন্ট হিসেবে জানতো। ও আচ্ছা, আমি আসলে অন্য কথায় চলে গেছি। বাট আমি ওইটা আসবো, বাট এই অংশটা আগে বলে নেই যে এই যে তুমি বলতেছো যে হিস্ট্রিতে আসলে কি দেখানো হবে, এইখানে যে বিভিন্ন হয় মানে যে দেখানো হয়, এটা তো আসলে এক ধরনের ন্যারেটিভ তৈরি, বিভিন্ন ধরনের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন লোকজন করে। তো এই যে তাদের মধ্যে যে এটা মানে কোহেরেন্সটা, এই কোহেরেন্সটা আসলে কিভাবে ডিসাইডেড হয়? লাইক গ্রিসের একজন ইতিহাস রচয়িতা সে যেটা দেখাইতে চাচ্ছে, ইটালির একজন, ব্রিটেনের একজন, তারা যখন করতেছে মানে এই সম্মিলিত এই উইশটা, এইটা কিভাবে তৈরি হয়? মানে এখন বিষয়টা হইতেছে যে মানে গ্রিস এবং রোম সম্পর্কে কথা বলার একটা সমস্যাটা হচ্ছে কি, যে ওই পিরিয়ডের যা কিছু সারভাইভ করছে, মানে এটার একটা সারভাইভার বায়াস আছে, যে ওই সময় লেখালেখি জ্ঞান চর্চার যা কিছু সারভাইভ করছে, বিশেষ করে ইতিহাসের যে সকল মানে মানে কি বলে লেখা সারভাইভ করছে, আমরা পাইছি, আমরা অনেক কিছু ডিরেক্টলি পাইনি, মানে অনেক কিছু পাইছি যে পরবর্তী পিরিয়ডে আরেকজন
রেফার করছে যে অমুকের লেখা একটা টেক্সট আছে, সেই জায়গায় এরকম একটা কথা আছে, কিন্তু ওই টেক্সটটা হারাই গেছে। সো যা কিছু সারভাইভ করছে সেইটা থেকে আমরা বোঝার চেষ্টা করি যে ওই সময় কি হয়েছিল, হুইচ ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। কারণ হচ্ছে যে ফর এক্সাম্পল গ্রিক সিটি স্টেটগুলোতে আসলে সিটিজেন কজন ছিল, তাই না? সো যারা সিটিজেন ছিল না তাদের লাইফ কেমন ছিল? সো এগুলো তো আসলে মানে আমি যদি প্লেটো অ্যারিস্টটলের লেখা পড়ি বা ওই সময়কার গ্রিক হিস্টোরিয়ানদের লেখা পড়ি তাহলে তো আসলে বোঝা যাবে না। কারণ ওরা তো একটা সার্টেন ক্লাসে রিপ্রেজেন্ট করতো, রুলিং ক্লাস। মানে যদিও তারা সিটিজেন বলতেছে, কিন্তু ওই সময় তো সিটিজেনশিপ আসলে খুবই ন্যারোলি ডিফাইন্ড ছিল, ঠিক আছে? সো আসলে যারা সিটিজেন, যারা হচ্ছে ওই এথেন্সের অ্যাসেম্বলিতে বসতো, এরা সবাই কোনো না কোনোভাবে আসলে রুলিং ক্লাসের পার্ট, তাই না? যে তাদের মধ্যে পাওয়ার কারা পাবে সেইটা নিয়ে ঝগড়া থাকতে পারে, কিন্তু তাদের মধ্যেই কেউ পাবে, তারাই ইনফ্লুয়েন্স করবে পাওয়ারটাকে। সো তাদের লেখালেখি কিন্তু তাদের জীবনাচরণ বা তাদের মানে তুমি দেখবা যে গ্রিসে যত ফিলোসফার আছে তাদের লেখাতে প্রচুর মানে এক ধরনের পার্টির বর্ণনা আছে, যে তারা যাচ্ছে ওখানে অনেক মানে খাবার দাবার আছে, সবাই অনেক মজমাস্তি করতেছে এবং 2-3 জন ফিলোসফার নানা রকম ইন্টেলেকচুয়াল ডিসকাশন। এরকম ঘটনা কিন্তু তুমি অনেকগুলা দেখো, তো ম্যাক্সিমাম এরকম ওই যে কি বলে ডায়লগের মতো করে লেখা। তোমাকে বুঝতে হবে যে এই জিনিসটা আসলে সোসাইটির কোন অংশে হয় এবং কারা এটার পার্টিসিপেন্ট এবং তাদের লেখা জিনিসটা। সো সাধারণ মানুষ মানে যে হচ্ছে সিটিজেন না অথবা যে হচ্ছে স্লেভ, তাদের সম্পর্কে আসলে তাদের লাইফটাকে ইনফার করা তো খুবই কঠিন, তাই না? সো হিস্ট্রি শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে এটা একটা কন্টেস্টের বিষয়। ভিন্ন ভিন্ন মানুষ একই জিনিসকে ভিন্ন ভিন্নভাবে দেখবে এবং জেতার চেষ্টা করবে। কে জিতবে সেটা সবসময় ফেয়ার না, সেটা যুদ্ধে জিতার কারণে আমার ন্যারেটিভ এস্টাবলিশ হইতে পারে। আবার আমি একজন আন্ডারডগ, অনেক বছর যাবৎ আন্ডারডগ ছিলাম, কিন্তু এক সময় গিয়ে পাওয়ার পাইছি, তখন আমার পুরাতন জিনিসগুলা, যেমন ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে হয়েছে যে ক্রিশ্চিয়ানিটি যখন শুরু হয়েছিল তখন তার কোনো পাওয়ার ছিল না, 300-400 বছর যাবৎ তারা পালায় পালায় ছিল, কিন্তু তারা যখন আবার পাওয়ার পাইছে তখন ওই 300-400 বছরে তারা যা করছে সেই হিস্ট্রি তারা আরও গ্লোরিফাই করে বের করে নিয়ে আসছে। সো এরকম আর কি, যে শেষ পর্যন্ত এটা আসলে মানে একটা কন্টিনিউয়াস কনভারসেশনের মতো, এটার কোনো এন্ড নাই, এটার কোনো সঠিক পাঠও নাই, এটার কোনো সঠিক কনক্লুশনও নেই। আচ্ছা, তাহলে যখন আমরা বলি যে ইতিহাস বিকৃতি, তাহলে বিকৃতি কিসের রেসপেক্টে বলি? যে ওই বিষয়ে অধিকাংশ মানুষের মতের সাথে যদি না মিলে সেটা, নাকি যে এইখানে মানে ধরো যে বিকৃতি যে করা হয়েছে সেটা আসলে আমরা যে বুঝি সেটার এটা কি মানে ইতিহাস বিকৃতি তো সবাই করে, হ্যাঁ হ্যাঁ, তাই না? মানে এটা খুব, বা যদি গ্লোরিফিকেশন কি বিকৃতির মধ্যে পড়ে নাকি ওটা বিকৃতি না? না না, বিকৃতি ইটসেলফ তো একটা জাজমেন্ট, তাই না? মানে ইতিহাস বিকৃতি মানে আসলে একটা জাজমেন্ট যে এই ইতিহাসটাকে বিকৃতি করা হয়েছে। বরং বলা উচিত যে একজন একটা কথা এস্টাবলিশ করার চেষ্টা করতেছে, আরেকজন আরেকটা কথা এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। এগুলোর তো আসলে মানে প্রত্যেকেই তার পক্ষে যেই প্রমাণগুলো আছে সেগুলো নিয়ে আসবে। সো এটার তো আসলে কোনো অবজেক্টিভ ইয়ে নাই। মানে সাধারণত আমি দেখবা যে সাধারণত অ্যাকচুয়াল ঘটনা নিয়ে প্রবলেম হয় না। মানে আমি আর তুমি যদি এখন ডিবেট করা শুরু করি যে এত তারিখে কি জার্মান বাহিনী অমুক শহরে আক্রমণ করছিল কিনা, এইটা নিয়ে আসলে ডিবেট নেই, কারণ অত তারিখে আসলেই জার্মান বাহিনী করছিল। কিন্তু আমি আর তুমি যদি ডিবেট করা শুরু করি যে জার্মান বাহিনী ওই জায়গায় যে আক্রমণ করছে এটা কি আসলে জাস্টিফাইড ছিল কিনা, বা যাদেরকে আক্রমণ করছে মানে নাকি তারা মানে জাস্টিফাইড ছিল, তখন হচ্ছে আমার তোমার ডিবেট হবে। সো আমার কাছে মনে হয় যে ইতিহাস বিকৃতি বলে কিছু থাকতে পারে না আর কি। মানে একেবারে আমি আউটরাইট মিথ্যা কথা বলতে পারি যে এই ধরনের ভেরিফায়েবল ফ্যাক্টের ক্ষেত্রে, সেটাও আসলে মানে অনেক ঘটনা আছে যেগুলো আসলে এইরকম আই উইটনেস বা এরকম এত কাছের ঘটনা না, যেগুলো এরকম আই উইটনেস বা এরকম কিছু নাই, বা ওই রকম মাল্টিপল সোর্সের সমসাময়িক, মানে জিসাসকে ক্রুসিফাই করছে এটা হিস্টোরিক্যাল সোর্সে কিন্তু ডিরেক্টলি নাই, তাই না? ডাজ ইট ম্যাটার?
তাই না? মানে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ধর্ম হচ্ছে খ্রিস্টিয়ানিটি, মানে বিলিয়ন্স অফ পিপল বিশ্বাস করে যে তাকে ক্রুসিফাই করেছে। সো অথচ ওই সময়কার কন্টেম্পোরারি যে ঐতিহাসিক যে সোর্স আছে সেই জায়গায় মানে হাইয়েস্ট যেটা পাওয়া যায় সেটা হইতেছে যে ওই কি বলে ওই যে ওই সময় যে রোমান যে ওইখানে গভর্নর ছিল, ওইখানকার জুইশ কমিউনিটির দাবিতে একজনকে ক্রুসিফাই করা হয়েছিল। সেটা একজন, এইরকম ঘটনা আরও অনেক আছে। কারণ ওই ইয়ারা রোমান এম্পায়ার যখন কোনো জায়গায় প্রোটেক্টরেট বলে আর কি এটাকে, যে এই এলাকাটা আমার, আমি তোমার ইন্টারনাল জিনিসপত্রে মাথা কামাইতে যাব না, তুমি বছর শেষে আমাকে ট্যাক্স দিবা, তোমাদের নিজস্ব কোর্ট থাকবে, তোমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র ওখানে সলভ করে ফেলবা, শুধুমাত্র মৃত্যুদণ্ড আমার, মানে মৃত্যুদণ্ড শুধুমাত্র আমি এক্সিকিউট করতে পারবো, তোমরা করতে পারবো, তোমরা কাউকে মৃত্যুদণ্ড দিতে পারবে, এই ধরনের একটা সিস্টেম ছিল। সো ওই জন্য ওরা যেহেতু নিজেরা মেরে ফেলতে পারতো না, তো এই জন্য তারা অনেক সময় যাকে কমিউনিটি মনে করতো অপরাধী তাকে হচ্ছে তুলে দিত। এখন জেরুজালেম তো অনেক গরম, তো জন্য রোমান যে গভর্নর ছিল সে হচ্ছে জেরুজালেমে থাকতো না, সে থাকতো সিরিয়ার দিকে, আরেকটু ভিতরে থাকতো। তো এবং সে বছরের কিছু সময় আসলে ওই সেখানে যাইতো। তো ও যখন যাইতো তখনই হচ্ছে অনেকে ফরিয়াদ নিয়ে আসতো যে অমুকে এই করছে। সো এই ধরনের ঘটনা মাল্টিপল ঘটছে। এবং এই যে একজন প্রফেট বা একজন ধর্মীয় নেতা বাঞ্চ অফ কি বলে সাগরেদ নিয়ে ওই অঞ্চলে প্রিচ করে বেড়াচ্ছে, এইটাও ইউনিক ঘটনা না। ওই সময় আরো ইনফ্যাক্ট ইসলামও তো দেখো যে কতগুলা নবী আসছে হচ্ছে তোমার ওই পিরিয়ডে, এই মানে মুসা আলাহ ইসলাম থেকে ঈসা আলাহ ইসলামের মাঝখানে কিন্তু অনেকগুলা নবী, কারণ ওই সময়ের চলই ছিল এইটা, ঠিক আছে। সো এইরকম যারা ঘোরাঘুরি করছে, এমন হইতে পারে যে মাল্টিপল লোককে ক্রুসিফাই করছে, ঠিক আছে, তার মধ্যে একজন জিসাস ক্রাইস্ট ছিল। সো ওই রকম কিন্তু ডিরেক্ট করবোরেটিং এভিডেন্স নাই। সুসমাচারগুলো যেগুলো সেগুলো লেখা হয়েছে মানে চারজন, মানে অফিসিয়াল যে 4টা টেস্টামেন্ট আছে, এই নিউ টেস্টামেন্ট যে 4 জনের আছে তার মধ্যে একজন শুধুমাত্র সম্ভবত মানে ডিরেক্টলি ডিসেবল ছিল, কিন্তু তার যে লেখাটা এটাও মানে কন্টেম্পোরিয়াস লেখা না, সাথে সাথে লেখা না, পরে লেখা। সো এটাই আর কি, যে এটা তো আসলে কিন্তু এটা কি ম্যাটার করে, পয়েন্ট হইতেছে এইটা আর কি। আচ্ছা, তাহলে প্রথমে তুমি যে প্রসঙ্গটা বলতেছিলা যে এখন যেটা মিডল ইস্ট এইটাই হচ্ছে মানে ওয়েস্টের সব সোর্স। হ্যাঁ হ্যাঁ। তো যদি আমরা এই দেখি মানে জিওগ্রাফিক্যালি দেখি, মানে মিডল ইস্ট থেকে তো ইউরোপ আসলে অনেকটা দূর, তো তাহলে ওইটার সোর্স এটা কিভাবে হলো, মানে এই ব্যাপারে তোমার স্টাডি কিভাবে? না, এইখান থেকেই তো সবকিছু শুরু হয়েছে। মানে এটা তো মেডিটেরিয়ান অঞ্চল, মানে আবহাওয়া ভালো ছিল, মানে পুরো ভূমধ্যসাগরের আশেপাশের জায়গাগুলোতেই তো তোমার সিভিলাইজেশনগুলো শুরু হয়েছিল। মানে সিভিলাইজেশন কোনখানে শুরু হয়েছে, যেই জায়গায় মানে আমার তো আসলে সত্যিকার অর্থে মানুষের কি বলে পপুলেশনের নাম্বার বাড়ার জন্য এগ্রিকালচার দরকার ছিল। কারণ এগ্রিকালচার মানে কেন দরকার ছিল, কারণ ইউনিডা মানে কনসিস্টেন্ট সোর্স অফ মানে শর্করা যেটাকে বলে আর কি, ঠিক আছে। প্রত্যেকটা জাতির তো একটা মেইন শর্করা আছে, ঠিক আছে, যে এখন সো মানে আমাদের এই অঞ্চলে ভাত আসছে, ভাত মানে রাইস একটু পরে আসছে, আর্লি ছিল হচ্ছে বার্লি, গমও মনে হয় আর্লি। তো এই জিনিসগুলি যেই জায়গায় আসলে বেশি উৎপাদন করা যেত সেই জায়গাগুলোতেই কিন্তু আর্লি সিটি সিভিলাইজেশনগুলা, সিটিগুলা এবং নগর সভ্যতাগুলো তৈরি হয়েছে, যে আমাকে তো সাপোর্ট করতে হবে ওই পপুলেশনটাকে। তো ওই অঞ্চলটা ওই জন্য তখন হয়েছে সেটার জন্য। কিন্তু ইউরোপে এটা কেন ছড়াইলো, এইটা বেসিক্যালি আমি বলবো যে এটা রোমানদের হাতে ছড়াইছে, কারণ রোমানরা অনেক দূর পর্যন্ত আসছিল, তাদের হাত দিয়ে ছড়াইছে। ওকে, তাহলে শুরুতে যে প্রশ্নটা করলাম এনলাইটেনমেন্ট, আচ্ছা আচ্ছা, ওই সময় এনলাইটেনমেন্ট মনে করতো কিনা, আমার কাছে মনে হয় যে না, কারণ ওই পিরিয়ডটাকে এরকম আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে ওই পিরিয়ডের জন্য না, ওই পিরিয়ডকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে পরবর্তীতে ওই দেশগুলার সিভিলাইজেশন সাকসেসের জন্য। মানে এই মানে আমি কি বলতেছি, আমি বলতে চাচ্ছি মানে এইসব আর্গুমেন্টের মেইন কথাটা কি, যে আজকে পৃথিবীর জিডিপির 25% হচ্ছে আমেরিকা, তাই না, এবং পৃথিবীর সবচেয়ে বড় আর্মি হচ্ছে আমেরিকা, এবং পৃথিবীর
ম্যাক্সিমাম ওয়েলথ ইউরোপ এবং পশ্চিম ইউরোপ এবং আমেরিকাতে, উত্তর আমেরিকার মহাদেশের মধ্যেই আছে, এবং মানে মিলিটারিলি ইকোনমিক্যালি ওরা পৃথিবীতে সবচেয়ে ডমিনেন্ট ফোর্স, ঠিক আছে। এখন এই ডমিনেন্ট ফোর্সের মানে শুরু হচ্ছে ওই টাইমটা, এটা কিন্তু তাদের সাফল্যের পরে রেট্রোফিট করা। মানে অন্য একটা সিভিলাইজেশন যদি মানে সফল হইতো, তখন ওদের মধ্যেও দেখা যেত যে মানে তোমাকে বুঝতে হবে যে ভলতেয়ারের লেখা অ্যাকচুয়ালি কয়জন মানুষ পড়ছে কন্টেম্পোরারি। তুমি কি দেখবা, একটা জিনিস খেয়াল করবা যে এই এনলাইটেনমেন্ট সময় যারা লেখালেখি করছে বা করছে বা যাদের নাম আমরা জানি, তুমি দেখবে যে ইটস আ স্মল ওয়ার্ল্ড। এদের অনেকেই নিজেদেরকে চিনত, মানে তারা কিন্তু ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, কিন্তু তারা কিন্তু কানেক্টেড ছিল বিভিন্নভাবে। যেমন ধরো টমাস হবস যখন লেভিয়াথান লেখে, তখন সে তো যে মনার্কিস্ট ছিল, সে ইংল্যান্ড থেকে পালায় আমস্টারডামে চলে গেছিল। আমস্টারডামে তখন অনেকে যেত, আবার আমস্টারডামে সম্ভবত স্পিনোজা কি আমস্টারডামে ছিল, মানে যারা একটু আউটকাস্ট তারা ওদিকে চলে যেত। সো কয়জন মানুষ পড়ছে আসলে, কয়টা বই প্রিন্ট হয়েছে, কয়জন মানুষকে অ্যাকচুয়াল ডিরেক্ট ইনফ্লুয়েন্স করছে? এই প্রশ্নটা আমি প্রায়ই করি যে মানে তোমার এটা মনে পড়লো, মানে জ্যাক রুসো বা ভলতেয়ার তারা কি তাদের সময় সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের একজন ছিল? মানে তাদের সময়ে তাদের যে সার্কেল ছিল সেই সার্কেলে তারা ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু ওই সার্কেলের যে ভ্যালুটা বা গুরুত্বটা বা পাওয়ারটা, সেই পাওয়ারটা আসলে কতটুকু, নাকি সেটা মানে আসলে ভলতেয়ার গুরুত্বপূর্ণ কারণ ইউরোপ, আফ্রিকার এবং এশিয়াতে এসে মানুষজন সাফ করে তার মানে কি বলে তাদের কি বলে এটাকে নেভাল সুপ্রিমেসি এবং তাদের কন্টিনেন্টকে রিচ করছে, এবং সেই পাওয়ারটার একটা অংশকে আমি তাদেরকে দিয়ে দিছি। আমার কাছে মনে হয় জিনিসটা বোধহয় এইরকম। কারণ তুমি যদি খুবই নির্মোহভাবে দেখো, তাহলে তারা অনেক ধরনের ইন্টারেস্টিং কথা বলছে, অনেক ধরনের পুরানো কথা রিপারপাস করে বলছে, কিন্তু এমন কিছু আমি মানে যে জিনিসটা খুবই ডিরেক্ট বুঝে যায়, ধরো তুমি নিউটন কেন গুরুত্বপূর্ণ, মানে মেজারেবল জিনিস, ঠিক আছে, মানে সায়েন্টিফিক জিনিসগুলি বা ম্যাথমেটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা এইসব জিনিসপত্রের যেই অ্যাডভান্সমেন্টগুলো, এগুলি খুবই মেজারেবল জিনিস, যে এটা কি সিগনিফিকেন্ট নাকি সিগনিফিকেন্ট না, এটা সহজ বোঝা। কিন্তু এইসব জিনিস যেগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সের খেলা, যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ফিলোসফার কে, এটা তো আসলে একটা পপুলারিটি কন্টেস্ট, যে কতগুলা মানুষ তার কথা শুনছে এবং তার কথাকে গুরুত্ব দিচ্ছে, এবং সেই গুরুত্বটা থেকে আসলে কি মানে হয়েছে, মানে মানে ফলাফলটা কি, এই ধরনের জায়গায় তুমি যদি দেখো, তাহলে আমার কাছে মনে হয় যে তাদের গুরুত্বটা হয়তো অনেকটাই মানে হচ্ছে তাদের মানে কলোনিয়াল এম্পায়ার, তাদের আর্মির গুরুত্ব, আসলে তাদের যে সাফল্য, সেই সাফল্যের একটা ভাগ হচ্ছে সে পাইছে। ঠিক আছে, এই প্রসঙ্গে আমি যদি করি মানে চৈনিক সভ্যতার কথা বলি, মানে চীন তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশগুলোর একটা, তো ওরা তো 5000 বছরের কথা বলে, বাট আসলে ইন রিয়েলিটি হয়তো 3-3.5 বছর আর কি। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হলো যে এই যে এনলাইটেনমেন্ট, যেটাকে আমরা ইউরোপ বেস এনলাইটেনমেন্ট বলতেছি, সেটা তাহলে এত প্রাচীন সভ্যতা হওয়া সত্ত্বেও চীনের ক্ষেত্রে এই ঘটনাটা আসলে ঘটে নাই কেন? এবার তুমি যদি করো মানে ওয়ার্ল্ড, মানে আমি কথাটা বুঝতে পারিনি যে এনলাইটেনমেন্টটা মানে চীনে যায় নাই কেন। হ্যাঁ, মানে এনলাইটেনমেন্টে আমরা যে সমস্ত দার্শনিকের কথা জানি প্রায় সবই তো ইউরোপিয়ান, ওইখানে চৈনিক কোনো ফিলোসফার বা সায়েন্টিস্ট বা ওইরকম কারো কথা তো ওইখানে নাই, কিন্তু ওরা তো অনেক আগে থেকে ওরা সিভিলাইজড। হ্যাঁ, ওরা অনেক আগে থেকে ইউরোপের যেরকম স্ট্রাগল ছিল, ওদের তো ইউরোপ টাইপ ওই টাইপ স্ট্রাগলও ছিল না, তাহলে মানে ওদের গ্যাপটা কোথায় ছিল? মানে এই আলোচনায় চীন অনুপস্থিত কেন? মানে এই আলোচনায় চীন অনুপস্থিত আসলে সত্যিকার অর্থে এটা তো আমরা বলতেছি, তাই না? মানে আমরা যেভাবে দেখছি জিনিসপত্রগুলো, যেভাবে রিসিভ করছি সেভাবে বলতেছি। চীন অনুপস্থিত কেন, এটার পিছনে অন্যতম কারণ সম্ভবত যে চীন মানে তার তো খুবই আইসোলেটেড একটা জিনিস ছিল, তো ওরা নিজেদের মধ্যে থাকতো, এবং ওরা অনেক বড় এম্পায়ার হওয়া সত্ত্বেও তারা হচ্ছে এই মানে আশেপাশের জায়গা দখল করে আরো বড় হব, এটা কিন্তু ওদের হিস্টোরিক্যালও খুব একটা ছিল না, ঠিক আছে, ওরা তেমন কোনো অ্যাটেম্পটও করে নাই। সো ওদের, আমার কাছে মনে হয় ওরা একটা ক্লোজড ইকোসিস্টেম ছিল,
ক্লোজ ইকোসিস্টেম হওয়ার কারণে নেগেটিভ সাইড হইতে পারে যে তাদের মধ্যে ইনোভেশন বা এইসব জিনিসপত্র হয়তো একটু স্ট্যাগনেন্ট হয়ে গেছিলো, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা জিনিস হইতে পারে যে মানে আমরা সিম্পলি জানতাম না, ঠিক আছে, আমরা সিম্পলি মানে একটা লেখা কিভাবে 300 বছর টিকে থাকে, প্রথম লেখাটা কেউ পড়ছে, সে গুরুত্বপূর্ণ মনে করছে, সে আরেকজনকে বলছে, মানে সে তার ছেলেকে বলছে, সে তার ছেলেকে, মানে অনেকগুলো মানুষ মিলে তো এই জিনিসটাকে মানে প্রোপাগেট করে পরের জেনারেশন পর্যন্ত নিয়ে যায়। তো আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারটা আর কি, যে এইটা আসলে সত্যিকার অর্থে হয়তো এইরকম একটা বিষয় এখন হয়তো হবে, যে এখন যেহেতু চীন পাওয়ারফুল হয়ে গেছে এখন। হ্যাঁ, বাট তুমি যে সিল্ক রুটেরই দেখো, সিল্ক রুটও তো চীনেরই নিয়ন্ত্রণে ছিল, তো ফলে ইকোনমি তো চীনের কন্ট্রোলেই বলা যেতে পারে সবসময় ছিল। তাহলে চীনের কালচারাল ইম্পেয়ার না হওয়ার পেছনে কি ওদের এই ওরা কলোনির ব্যাপারে ইন্টারেস্টেড ছিল এটা, নাকি ওদের ভাষা আসলে এত কমপ্লিকেটেড? হ্যাঁ, ভাষার একটা বড় বড় ইস্যু, কার মধ্যে ভাষা থেকে বুঝতো না, এবং মানে মানে বুঝতো না বলতে কি আসলে মানে ইউরোপ এবং ইন্ডিয়া এবং আচ্ছা আমি আসলে জিনিসটাকে কিভাবে বুঝাই, মানে আমাদের মেইন ফ্যামিলিগুলা কি, ইন্দো ইউরোপিয়ান একটা ফ্যামিলি, সেমেটিক একটা ফ্যামিলি। তো ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ইন্ডিয়ার থ্রুতে এশিয়ার কিছু অংশ, এইগুলি মানে দক্ষিণ এশিয়ার কিছু অংশ, এরা তো আসলে এই ভাষার দিক থেকে কাছাকাছি। হ্যাঁ, মানে আমার ওখানে সেমেটিক ভাষা হিব্রু আছে, আরামাইক আছে, মানে বাইবেল লেখা হয়েছে আরামাইকে, তার হিব্রুতে লেখা হয় নাই, ওল্ড টেস্টামেন্ট লেখা হয়েছিল হিব্রুতে, বাইবেল লেখা হয়েছে আরামাইক। আরামাইক হচ্ছে বর্তমান সিরিয়া অঞ্চলের একটা প্রাচীন ভাষা ছিল। সো সেমেটিক ভাষা যতগুলো আছে, আরবি একটা সেমেটিক ভাষা, আর হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষা বংশের যেগুলো আছে, পার্সিয়ান, সংস্কৃত, আমাদের এগুলার, এরা তো আসলে ক্লোজার আর কি। অন্যদিক থেকে যারা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, যারা মানে চীন, জাপান, এরা তো কমপ্লিটলি সেপারেট মানে ফ্যামিলির, মানে যেই আইডিয়াগুলা ফ্রেঞ্চে কাজ করে সেই আইডিয়ার কিছু কিছু অংশ বাংলাতেও কাজ করে, কারণ মানে অনেক কিছু মিল আছে যথেষ্ট পিছনে গেলে, কিন্তু চীনে মানে ওটার সাথে একদমই মিলে না। সো এটা একটা বড় ব্যারিয়ার, সো এটা হইতেই পারে, সেটা একটা ইস্যু। কিন্তু আরেকটা জিনিস মনে হয় যে মানে পুরা পৃথিবীর সাথে কানেক্টেড হওয়ার ইচ্ছাটাও চায়নার ওরকম ছিল না। কথাটা আমি কেন বললাম, যে ওই যে একটা আছে না, যে ভাস্কো ডা গামা ওই কি বলে ওই দক্ষিণ আফ্রিকার মানে একদম লাস্ট দিয়ে ঘুরে মানে হচ্ছে এই ইয়াতে আসার কি বলে এটাকে ভারতে আসার পথ আবিষ্কার করছিল। মানে তখন তো মানুষ জানতো না যে আসলে আফ্রিকার দক্ষিণে গিয়ে আসলে আবার উপরের দিকে আসা যাবে। এগুলো তো অ্যাক্সিডেন্টাল আবিষ্কার, মানে এগুলো তো ডেসপারেট আবিষ্কার ছিল কি, মানে ভাস্কো ডা গামা কি জেনে শুনে ইন্ডিয়া না, মানে ওই সময় তো অনেকে এক্সপ্লোর করছে। মজার জিনিস হচ্ছে কি, যে এই সি এক্সপ্লোরেশন, এই যে আরেকটা জায়গায় যে মানে মানে ব্রিটিশ এম্পায়ারের পিছনে অন্যতম মেইন কারণ যে ব্রিটিশ নেভি, যে এটা ওরা সবচেয়ে ভালো হয়ে উঠছিল সি এক্সপ্লোরেশনে, ঠিক আছে। অথচ এর থেকে সফিস্টিকেটেড এবং ভালো মানে হচ্ছে শিপ বানাইতে হচ্ছে চাইনিজরা, এবং তারা এক্সপ্লোর করে না, এই কথাটা ঠিক না, তারা এক্সপ্লোর করছে। যেমন পশ্চিম আফ্রিকায় সম্ভবত, ওইটাও কিন্তু যে নিচ দিয়ে আসতে হয়, পশ্চিম আফ্রিকায় প্রথম পৌঁছাইছিল আসলে একটা চাইনিজ জাহাজ, চাইনিজ একজন অ্যাডমিরাল, সে ওখানে থামছিল, ওখানকার লোকাল মানুষের সাথে কথাবার্তা বলে কিছু স্যাম্পল ট্যাম্পল নিয়ে একটা রিপোর্ট লিখে চায়নায় ফেরত চলে আসছে। চাইনিজরাও কিছু এক্সপ্লোরেশন করছে, কিন্তু তারা কখনো কলোনাইজ করতে চায় না, বা ওটা তাদের দরকার মনে করে না। ওরা এক্সপ্লোরেশন করছে এক্সপ্লোরেশনের পারপাসে, যে ম্যাপটাতে কি আছে, পৃথিবীতে কি আছে সেটা দেখার ইচ্ছা থেকে। সো আমার মনে হয় ওই জায়গাটাতে একটা বড় পার্থক্য আছে, যে ওরা বাকি পৃথিবীতে তাদের জিনিসপত্রগুলো ছড়ানোর দরকার। কারণ এই ইউরোপিয়ান লিটারেচার পুরো পৃথিবীতে কিভাবে গেছে, ওরা নিয়ে গেছে। হ্যাঁ, মানে ওরা বাংলাদেশের মানুষ প্লেটো পড়ছে কিভাবে, তাই না, মানে ওরা নিয়ে আসছে।
প্লেটো বলা ঠিক না, প্লেটো অন্য সোর্সও আসতে পারে, বাট মানে ইউরোপিয়ান লিটারেচারের কথা বলি। হ্যাঁ মানে আমরা শেক্সপিয়ার কিভাবে পড়লাম, আমরা শেক্সপিয়ার কিভাবে করলাম, এটা তো আসলে অন্যরা নিয়ে আসছে, ঠিক আছে। সো পুরা বিষয়টাই আসলে এইটা আর কি, যে আমার কাছে মনে হয় যে চাইনিজরা ওই রকম আগ্রহী ছিল না বা ওই রকম প্যাশনেট ছিল না যে আমাদের সবকিছু ছড়াইতে হবে। সেই জায়গা থেকে একটা কারণ তুমি চিন্তা করে দেখতে পারো যে চাইনিজ এম্পায়ার মানে 1830-40 একদম লাস্ট, মানে ওদের ডিক্লাইনের একদম আগ পর্যন্ত চায়নার লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু ইউরোপের থেকে ভালো ছিল, এবং ওদের স্টেবিলিটি ছিল, ওদের 2 দিন পর পর যুদ্ধ লাগতেছে না বা এরকম করতেছে না। সো ওইটাও একটা ব্যাপার আছে যে ইউরোপিয়ানরা মানে যেই টাইমে কলোনিয়ালিজম শুরু হয়েছে তার কিছুদিন আগে কিন্তু ওই যে ব্ল্যাক প্লেগ হয়েছে, যে ইউরোপে একেবারে মানুষ 1/3 শেষ হয়ে গেছে। সো এই যে মানে ইউরোপের যে ডায়ার কন্ডিশন, যে কন্টিনিউয়াস যুদ্ধ মানে ওদের যুদ্ধটার স্কেলটা আসলে আমরা মানে এই জায়গা থেকে বলা কঠিন যে ওরা এত যুদ্ধ করতো, কন্টিনিউয়াস যুদ্ধ, কোনো সীমারেখাই মানে না কি বলে স্থায়ী না, কিছুদিনের মধ্যে মানে কোন জায়গাটুকু পর্তুগাল আর কোন জায়গাটুকু স্পেন, এটা আসলে খুবই ম্যালিয়েবল জিনিস, কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। ফিউডাল সিস্টেম ছিল, এই লর্ড আজকে এর সাথে, কালকে ওই রাজার সাথে, মানে কন্টিনিউয়াস যুদ্ধ, ভয়াবহ দারিদ্র্য। ইউরোপিয়ান সিটিগুলো ছিল অত্যন্ত ময়লা, অস্বাস্থ্যকর এবং মানে কন্টিজিয়াস ডিজিজের আখড়া। এবং ইউরোপ এগ্রিকালচারালিও খুব বেশি ফার্টাইল না। সো এই জিনিসগুলি কিন্তু ওদেরকে কাইন্ড অফ ইনসেন্টিভাইজ করছে ছড়ায় যাওয়ার জন্য, ঠিক আছে। যে মানে কখন মানুষের মনে হয় আর কি যে আমার যাওয়া দরকার, অন্য কিছু করা দরকার, যখন তার ওখানে এনাফ থাকে না। সো আমার কাছে মনে হয় ওইটাও একটা ফ্যাক্টর, যে ইউরোপের যে সমৃদ্ধির অভাব। মানে চীন কি পৃথিবীর ভিতরে মানে আলাদা আরেকটা পৃথিবীর মতো ছিল, হ্যাঁ এটাই বলতে পারি। কারণ ধরো যে ওরা কোথাও করে নাই, মানে এই দেশ দখল করা বা ওইটা মানে কলোনিয়াল যেটা সেটা করে নাই, কিন্তু সারা পৃথিবী তো আসলে বাণিজ্যের জন্য ওদের উপরে কোনোভাবে ডিপেন্ড ছিল বা এখনো তো আসলে আছেই। তো তাহলে মানে খুব সহজ জিনিস তো, এই যে মানে ধরো চীন যদি না থাকতো, যে অনেকে বলবে চীন যদি না থাকতো, চীন মানে ইনফ্যাক্ট না মানে অটোমান এম্পায়ারও না, চীন যদি না থাকতো মানে কলোনিয়ালিজম শুরু হইতো না। কারণ কলোনিয়ালিজম শুরু হয়েছে পরবর্তীতে, এটা বড় ট্রেড হয়েছে, কিন্তু কলোনিয়ালিজমের শুরুর বিন্দুটা কি? শুরুর বিন্দুটা হচ্ছে স্প্যানিশ কলোনি ইন সাউথ আমেরিকা, মানে ওইটাই তো আর্লি কলোনিয়ালিজমের শুরু। ভারতটা তো পরে আসছে। সাউথ আমেরিকাতে যে স্প্যানিশ কলোনি ছিল, মানে ওইটা কিন্তু ওই ব্রিটিশ কলোনির মতো না, যে আমি এখানে বসে থাকবো, ঠিক আছে, এই জায়গার হচ্ছে জমির খাজনা আমি আদায় করব, আর হচ্ছে যে সকল জিনিস উৎপাদন হয় সেগুলো ট্রিট করব, এইরকম জিনিস কিন্তু ছিল না। সাউথ আমেরিকায় স্প্যানিশ কলোনি বা পর্তুগিজ কলোনির মেইন কাজ ছিল হচ্ছে গোল্ড এবং সিলভার এক্সট্রাকশন, কমপ্লিটলি এক্সপ্লয়টেটিভ। আবার ওই জায়গাটা অ্যাডমিনিস্টার করার দরকার নাই, ওই জায়গার আইন শৃঙ্খলার দরকার নাই, আমার দরকার খালি গোল্ড আর সিলভার। এই যে গোল্ড আর সিলভার যে নিয়ে আসলো ইউরোপিয়ান দেশগুলা, এগুলো তারা সেল করতো। মানে তুমি যদি একসাথে মানে অসংখ্য গোল্ড পাও, ইন ইট সেলফ কিন্তু তুমি ধনী হয়ে যাবে না, তোমাকে তো বিক্রি করতে হবে জিনিসটা। এই ম্যাক্সিমাম গোল্ড কিন্তু চায়না, কিন্তু মানে চায়নার ইকোনমির যদি ওই ক্ষমতা না থাকতো যে ওই গোল্ডগুলোকে অ্যাবজর্ভ করার, তাহলে মানে এই যে মানে যেই কারণে কলোনিয়ালিজম শুরু হয়েছে প্রথম দিকে, মানে কি হইলো যে আমি একটা এক্সপিডিশন গেল, কিছু গোল্ড নিয়ে আসলো, অনেক দামে বিক্রি করলো, অনেকগুলো টাকা পাইলাম। এটা দেখে আরেকজন বললো যে এটা তো একটা ভালো ব্যবসা হইতে পারে। সো আমি একজন ক্যাপ্টেন, আমি একটা অভিযান নিয়ে করতেছি। তখন কি করতো, মানুষজন ফাইন্যান্স করতো, যে ঠিক আছে আমরা পয়সা দিলাম, তুমি অভিযান করে আসো, প্রফিটের একটা অংশ তুমি আমাকে দিবা। এবং ওই সময় যেটা হইতো যে ওই কি বলে এরকম ছোট ছোট এক্সপিডিশন কোম্পানি তৈরি হইতো, এবং খুব বিখ্যাত একটা কোম্পানি আছে সাউথ সি কোম্পানি, যেটা হইতেছে ব্রিটিশ স্টক এক্সচেঞ্জের প্রথম ক্র্যাশের ঘটনা। যেরকম একটা কোম্পানি বানাইছিল সাউথ সিতে গিয়ে করবে, মানে অনেক হাইপ হয়েছিল, অনেকে এটার স্টক কিনছে,
তারপরে তারা জিনিসটা মানে ওরকম পারফর্ম করতে পারে নাই, পরে স্টকের দাম ধসে মানুষজনের টাকা পয়সা সব গেছে। মানে ওয়ান অফ দ্য সেকেন্ড ইনস্টেন্স অফ স্টক মার্কেট ক্র্যাশ সেটা হয়েছিল যে সাউথ সি কোম্পানি দিয়ে, এবং যেটার মানে স্টক হচ্ছে আইজ্যাক নিউটন কিনছিল, কিনে তার মানে অনেক টাকা হারাইছিল। ঠিক আছে, এবং সে তখন বলছিল আর কি যে ম্যাথমেটিক্স বোঝা খুব সহজ, কিন্তু মানুষের মানে মানুষের মন বোঝা কঠিন, কারণ কখন বিক্রি করবা কিনবা এটা তো আসলে শেষ পর্যন্ত সাইকোলজিক্যাল জিনিস আর কি। সো আমার কাছে মনে হয় ওইটাও একটা মানে ব্যাপার আর কি যে আচ্ছা তাহলে বিষয়টা কিভাবে দেখা যায় যে চীন এই যে সারা পৃথিবীর কাছে যে আনডিসকভার্ড টাইপ, এটা কি আসলে এটা তাদের এক ধরনের মানে স্ট্র্যাটেজির অংশ? যে লাইক চীন ভাষাটা তো অনেক কঠিন, বা চীনরা নিজেরাও ইংলিশ কিন্তু চাইলে পারে, কিন্তু তারা ইংলিশ তো শেখে না, এখন শেখে এখন। তো আমার যেটা মানে কৌতূহল যে ওরা কি আসলে ইচ্ছাকৃত সারা পৃথিবীর সাথে নিজেদের এই মানে এই আনডিসকভারিং বিষয়টা বজায় রাখছে, না কি মনে হয় তোমার? আমার মনে হয় কিছুটা ইচ্ছা, কারণ আমি দেখি কি যে ওখানে শুধুমাত্র ব্যাপারটা শুধু চীনের জন্য সত্য না, মানে ওইখানে না মানে চীনের জন্য জিনিসটা বেশি সত্য, কিন্তু আমি ওখানে দেখি যে এই যে মানে কি বলে এটা, চীন ছাড়া মানে আর কোনো এরকম আছে যাকে ধরো এরকম এত পুরনো সভ্যতা বা এত সক্ষমতা কিন্তু তার ব্যাপারে মানুষ তেমন কিছু জানে না? না এরকম কন্টিনিউয়াস তো কোনো আসলে নাই, কারণ মানে মানে ভারত অঞ্চলে তো আসলে বারবার পরিবর্তন হয়েছে, মানে একই জন মানে একই লিনিয়েজ তো নাই ওদের, তো বারবার পরিবর্তন হয়েছে, এবং মানে এবং ওখানকার মানুষের মেকআপও চেঞ্জ হয়ে গেছে, ভিন্ন মানুষ আসছে, মিক্স হয়েছে। চীনের মতো নাই, চীন অ্যানোমালি এই দিক থেকে। না না, ওই জন্যই বলতেছিলাম যে চীন হচ্ছে পৃথিবীর ভিতরে আর একটা আলাদা পৃথিবী। ওকে, তো ইয়েতে আসি যে এই যে আমরা যখন এই পড়ি মানে শেক্সপিয়ার পড়ি, বা এই যে আমরা যখন জন মিল্টন পড়ি, আমরা এই পড়াগুলো যখন পড়ি তখন কি আসলে আমরা এই পড়া থেকে আসলে তাদের কন্টেন্ট নিয়েই, নাকি আসলে আমরা এটাও আসলে এক ধরনের ইতিহাস পড়ি? মানে ধরো আমরা যখন সরাসরি ইতিহাসের বই পড়ি সেটা যে পড়া, আর যখন আমরা কোনো একটা ফিকশন পড়ি, কবিতা পড়ি, সেটাও কি আসলে আমরা ইতিহাস পড়ি? সেটাও একটা ইতিহাস, এটা অবশ্যই ইতিহাস, কারণ এইটা যে লিখছে সে ওই ইতিহাসের ওই সময়ে বসে লিখছে এবং ওই সময়কার চারপাশ দিয়ে প্রভাবিত হয়ে লিখছে, তাই না? মানে ওই যে মার্চেন্ট অফ ভ্যানিসে যে মার্চেন্টটা জিউ, এটার তো একটা মিনিং আছে, যে ওই সময়ে মানে সমাজে জিউদেরকে ওরা কি মনে করতো, এবং জিউটা যে গা কেটে নিয়ে যেতে যাবে, মানে এটা কিন্তু মাংস নিবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে জিউদেরকে এরকম মানে মানে প্রথমত তারা ইন্টারেস্টে ব্যবসা করবে, দ্বিতীয়ত তারা এরকম নৃশংস হবে। এটার সাথে প্যারালাল হচ্ছে ওই সময় জিউদের সাথে কি হচ্ছে, তখন তাদেরকে হচ্ছে ইউরোপ থেকে সব জায়গা থেকে ভাগাই দিচ্ছে বাইরে পিঠে। সো এটা তো আসলে একটা হিস্ট্রি, তাই না? মানে সে যখন গল্পটা লিখতে গেছে এবং সেটা ভিলেন দাঁড় করানোর চেষ্টা করছে যে হচ্ছে এরকম রক্তচোষা, তার মাথায় কিন্তু একটা জিউই আসছে, ঠিক আছে? হ্যাঁ, মানে তোমার এটা থেকে যেটা মনে পড়লো, এবং আমি রিসেন্টলি এটা নিয়ে বোঝার চেষ্টা করতেছি যে এই জিউদের এত অর্থ সম্পদ বা কীভাবে হলে সারা পৃথিবী এদের সবসময় দৌড়ের উপরে কেন রাখছে, এটার পিছনে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? দৌড়ের উপরে কেন রাখছে এটা আসলে একটা কঠিন বিষয়, কারণ মানে দৌড়ের উপরে মানে তুমি যদি ধরো মানে প্রথমত জুডাইজম তো আসলে প্রোস্টেলাইজিং ধর্ম না। প্রোস্টেলাইজিং ধর্ম মানে হচ্ছে মানে ইভাঞ্জেলিক্যাল ধর্ম না। মানে ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম কি, যে এই দুইটা ধর্মই কন্টিনিউয়াসলি বড় হওয়ার চেষ্টা করে, যে কনভার্ট করে, যে তুমি আসো আমার ধর্ম। জুডাইজম তো এরকম না। প্রথমত জুডাইজম কি জন্মসূত্র হইতে হয়, মানে অ্যানসেস্ট্রি থাকতে হয়, মায়ের দিকের অ্যানসেস্ট্রি থাকতে, মানে বাপের দিকে থাকলে হয় না, মায়ের দিকে থাকতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে এই মুহূর্তে মানে জিনিসটা অনেক কি বলে এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেছে। মানে তুমি যদি মানে এরকম করে যদি কি বলে 5 পুরুষ আগে কেউ একজন তোমার জিউই রক্ত ছিল তোমার মায়ের সাইডে, এরকম একটা জিনিস যদি তুমি কাইন্ড অফ ফ্যাব্রিকেট করেও কোনো র্যাবাইয়ের কাছে যাও, সে মেনে নিবে এবং তোমাকে কনভার্ট করে নেবে। কিন্তু মানে ইহুদি ধর্মে মানে যোগ দিয়ে আসলে হয়তো লাভ বেশি হয় না, এই জন্য কেউ দেয় না আর কি তেমন একটা। বাট কখনোই মানে হিস্টোরিক্যালি আসলে তো একটা ধর্মে কনভার্ট, টেকনিক্যালি জুডাইজমও কনভার্সন সম্ভব, কিন্তু ইটস ডিফিকাল্ট একটু। মানে ক্রিশ্চিয়ানিটি এবং
ইসলামের থেকে, কারণ ওটা ওই যে হিন্দু ধর্মের মতো আর কি, যে তোমার লিনিয়েজ থাকতো। না, হিন্দু তো কনভার্ট করা যায়, মানে আমি যদি হিন্দু হিসেবে জন্ম না নেই আমি, হ্যাঁ ওটা সম্ভবই না। মানে বলছে ওইটা যে অ্যানসেস্ট্রির বিষয়টা আর কি, যে মানে অতীতে মানে জিনিসটা হচ্ছে মানে ওইখান থেকে কিন্তু হচ্ছে যে কি বলে বিজেপির একটা ইয়ে আছে না, একটা পলিটিক্যাল প্রোগ্রাম আছে না, ঘরো আপসি, যে ভারতের যে মুসলমানরা আছে এরা অতীতে কোনো এক সময় হিন্দু ছিল, সো এদেরকে কনভার্ট করা সম্ভব, এটা কিন্তু আছে ওদের, ওরকম একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি সার্ভিসে দেখো যে আরএসএস বিভিন্ন জায়গায় এই ধরনের জিনিস করার মানে করে কিছু গরিব মানুষকে হিন্দু বানানোর চেষ্টাও করে তারা। তাই হ্যাঁ, মানে ওরা এই থিওরিটা বের করছে। এটা কি হিন্দুরা মেনে নেয়? মানে হিন্দুকে মানে হিন্দুরা মেনে নেয় মানে বলতে কি বুঝাইতেছো? মানে যথেষ্ট অথরিটি একজন লোক যদি বলে যে ইটস ওকে, তাহলে মানে নর্মাল হিন্দুর কি সমস্যা? মানে বিজেপি এখন ক্ষমতায় আছে, বিজেপি যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, মানে কে মেনে নেবে? মানে হিন্দু ধর্ম তো এরকম ইউনিফাইড ধর্মই ছিল না। হিন্দু তো 100 রকম জিনিস, এক এক অঞ্চলে মানুষজন, মানে এই পশ্চিমবঙ্গে মানুষজন খুব ঘটা করে দুর্গাপূজা করে, ওই রাজস্থানে কিন্তু কেউ এরকম ঘটা করে দুর্গাপূজা করে না। সো ওদের ধর্মটা তো ইউনিফাইডই ছিল না, কিন্তু বিজেপি তো এই জিনিসটাকে একটা ইউনিফাইড জিনিস বানায় ফেলছে। ইটস মোর অফ এ মানে পলিটিক্যাল পাওয়ারের খেলা আর কি। তো যাই হোক, আমি যেটা বলতে গেছিলাম যে জুডাইজম ওরকম প্রোস্টেলাইজিং মানে কনভার্সন আগ্রহী ধর্ম না, সেটার কারণে ওরা সবসময় তো সংখ্যায় কম ছিল। সো সংখ্যায় কম থাকলে কিন্তু মানে হ্যারাস করা সহজ। সো এটাও একটা ফ্যাক্টর হতে পারে। মানে আমি জিনিসটাকে আসলে কখনোই কোনো জিনিসের ইনহেরেন্ট বৈশিষ্ট্য হিসেবে দেখতে চাই না, যে জিউরা যেখানে গেছে সেখানেই মার খেয়েছে, তো জিউদের মধ্যেই কোনো সমস্যা আছে, আমি জিনিসটাকে কখনো এইভাবে দেখতে চাই না। আমার কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় এরকম মাইনরিটির হাতে এত অর্থ সম্পদ কিভাবে আসলো? এটা তো পরে আসছে, মানে অরিজিনালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে কয় মিলিয়ন জিউকে মারা হয়েছে এটা তো ডেটা ড্রিভেন, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো অনেক বছর আগের কথা না। তো আমার প্রশ্নটা তো ওখানেই, যে মানে হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস থেকে আসলে কি বলে যে আসলে এই জিউদের বিভিন্ন সময় উৎখাত করা হয়েছে বা এত এত হত্যা, এইটার আলটিমেট কোনো মানে ব্যাকগ্রাউন্ড রিজনিং না, মানে ওদের নাকি পুরাটাই হচ্ছে যে স্ক্রিপচারগুলো যেভাবে বলে? না, মানে জিউরা তো মানে মানে একদম আর্লি টাইমে খ্রিস্টিয়ানিটি তো ছিল হচ্ছে জিউস ফেইথের মাঝখানে একটা, এটারে বলে হেরেটিক্যাল সেক্ট। মানে জিসাস ক্রাইস্ট নিজেই তো জিউ ছিল, তার মা তো জিউ, মানে ওরা তো ওই কমিউনিটি থেকেই আসছে, তার ডিসাইপলগুলা দু একজন ছাড়া ম্যাক্সিমামই জিউ। সো ওরা তো আসলে বেসিক্যালি কি ছিল, যে মানে কাইন্ড অফ নতুন ধরনের জিউস ধর্মের মধ্যে নতুন একটা জিনিস নিয়ে আসছে, এরকম একটা ছিল না। সো ওইটা তো ওই সময়কার এক্সিস্টিং যারা জুইশদের যে পাওয়ার ছিল বা রিলিজিয়াস যে স্ট্রাকচার ছিল, তারা তো এটাকে অপোজ করছে, এই জন্য তো তারা মানে ক্রুসিফাই করা হয়েছে, তাই না? এবং আর্লি খ্রিস্টিয়ানদেরকে তো অত্যন্ত অত্যাচার করেছে। যারা তার ডিসাইপল ছিল, যে 12 জন ডিসাইপল ছিল, তার মধ্যে একজন আত্মহত্যা করছে, যে হচ্ছে জিসাসকে ধরাই দিছিল। বাকিদের সবার কিন্তু এন্ড খুবই ভায়োলেন্ট এবং খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় তাদের কাউরে চামড়া তুলে নিছে, কাউরে ক্রুসিফাই করছে, কাউরে উল্টা করে ক্রুসিফাই করছে, মানে ভয়াবহ অবস্থা। সো মানে আর্লি খ্রিস্টিয়ানদেরকে জিউরা অনেক অত্যাচার করছে, এবং রোমানরা যখন খ্রিস্টিয়ানদেরকে অত্যাচার করছে সেই জায়গায় জিউরা রোমানদেরকে হেল্প করছে। সো জিউদের সাথে, এবং মানে জিউরা যে খ্রিস্টানরা তো বলে যে জিসাস সান অফ গড, তো সান অফ গডকে মারা ফেলছে জিউ। তো মানে ক্রিশ্চিয়ানিটির সাথে তো জিউদের একটা মানে কি বলে ফান্ডামেন্টাল রেশারেশির জায়গা আছে। সো এইটা অস্বাভাবিক না যে খ্রিস্টানদের সাথে ওদের গ্যাঞ্জাম হয়েছে। মানে এই যে জেরুজালেম থেকে জিউদেরকে তো মুসলমানরা ভাগায় নাই। মুসলমানরা যখন জেরুজালেম কনকোয়ার করে তখন তো জেরুজালেমে তেমন জিউ ছিল না। ইনফ্যাক্ট খলিফা ওমর সম্ভবত কিছু জিউস ফ্যামিলি আইনে এখানে রিসেটেল করছিল। ওদেরকে তো ভাগাইছে হচ্ছে খ্রিস্টিয়ান রোম। সো কেন খ্রিস্টিয়ানরা তাদেরকে অপছন্দ করে, এটা তো ওই হিস্ট্রির ওই সময় থেকেই আসছে। পরবর্তীতে যেটা হয়েছে যে ওদেরকে যেহেতু অপছন্দ করতো এবং ওরা একটু
কি বলে ওই যে ঘেটো করে থাকা আর কি, মানে এটা কিন্তু তুমি সবসময় দেখবা যে ধরো যে আমেরিকাতে যে বাংলাদেশি কমিউনিটি আছে দেখবো যে তারা ঘেটো করে থাকে, একই জায়গায় সবাই মিলে থাকে, তারা পার্টি দেয়, ওই পার্টিতে নিজেরাই মানে আজকে এই বাসায় পার্টি দেয় সবাই ওই বাসায় আসে, কালকে ওই বাসায় পার্টি দেয় সবাই ওই বাসায় যায়, মানে খুবই ক্লকওয়ার্ক টাইপের একটা জিনিস আর কি, বাইরের সাথে খুব বেশি মিশে না। তো জিউদের ওরকম একটা ইয়ে ছিল। আর একটা বিষয় হচ্ছে যে ক্রিশ্চিয়ানিটিতে তো ক্যাথলিক চার্চ দীর্ঘদিন যাবৎ সুদ মানে মানে নিরুৎসাহিত করতো, না করতো, মানে ইসলামে যেরকম সুদের এগেনস্টে কথা আছে চার্চেও ছিল। সো দেখা যাইতো যে যেহেতু জিউদের ম্যাক্সিমাম প্রফেশনে জিউরা মানে নিষিদ্ধ ছিল, তো দেখা যেত যে এই যে মানে সুদের ব্যবসা শুধুমাত্র এইটাই, যে জিনিসটা খ্রিস্টানরা করবে না সেই জিনিসটাই মানে হচ্ছে তাদের জন্য ওপেন ছিল করা। এবং মানে ওই হিস্টোরিক্যালি ওই যে ইনিশিয়াল ম্যাক্সিমাম ব্যাংকারই তো জিউস ছিল, তো ওইভাবে হয়েছে যে ধীরে ধীরে তারা ওই জায়গায় ফিনান্সিয়াল ক্যাপিটাল জোগাড় করতে পারছে, ওই জায়গা থেকে তাদের কিছু ইয়ে হয়েছে, সেটা একটা বিষয়। আর ওরা তো মানে জাতি হিসাবে খুবই রেজিলিয়েন্ট, এত বছর ধরে তাদের লাইফস্টাইল, তাদের বিশ্বাস, তাদের ভাষাটা হিব্রু ভাষা কিন্তু কাইন্ড অফ এক্সটিংক্ট হয়ে গেছিল। মানে এখানে বুঝতে হবে যে মানে এই মুহূর্তে মক্কায় একজন বা সৌদি আরবে একজন মুসলমান বা আরবে যে কোনো একজন মুসলমান যেই আরবি ভাষাটা বলে, এই আরবি ভাষাটা কিন্তু কোরআনের আরবি ভাষা না। আচ্ছা, হ্যাঁ, কোরআন আরবি ভাষা কিন্তু একটা এনশিয়েন্ট আরব ডায়ালেক্টে লেখা, মানে মডার্ন আরবি ভাষা কিন্তু না এটা। কিন্তু আমাদের ইতিহাসে কি হয়েছে যে ওই কোরআন এবং হাদিস যেই ল্যাঙ্গুয়েজে লেখা, সেই ল্যাঙ্গুয়েজটাকে আলাদা করে ওই ল্যাঙ্গুয়েজের মিনিং, ওই ল্যাঙ্গুয়েজের উচ্চারণ, ওই ল্যাঙ্গুয়েজের কনোটেশন সব কিছু প্রিজার্ভ করে রাখা হয়েছে। কিন্তু নর্মাল যে ভাষাটা ওটা কিন্তু ইভলভ করে আরেক জায়গায় চলে গেছে, ঠিক আছে? সেম জিনিস হিব্রুর ক্ষেত্রে হয়েছে, মানে তোরা বা তাওরাত যেই ভাষায় যেই হিব্রুতে লেখা, এটা এনশিয়েন্ট হিব্রু, ওই ভাষায় কিন্তু বর্তমানের ইসরায়েলের লোকজন কথা বলে না। আচ্ছা, কিন্তু এই যে তাদের ব্যবহারিক যেই হিব্রু ভাষাটা, এটা কিন্তু এই যে সবাই ছড়াই গেছিল, এক্সটিংক্ট হয়ে গেছিল, মানে ওইটা আর ছিল না, ওই ভাষায় কেউ কথা বলতো না। মানে ইউরোপে ম্যাক্সিমাম মানে জিউরা হচ্ছে ওই হোস্ট কান্ট্রি যেখান থেকে তাদের ভাষায় কথা বলতো, অনেকে ইয়াজদি নামে আর একটা ভাষা আছে সেমেটিক ভাষা, ওই ভাষায় কথা বলতো, মানে হিব্রু কেউ বলতো না। পরবর্তীতে কিন্তু মানে লিটারালি ওই মানে এই জিনিসটা আগে থেকেও কিছু কাজ হয়েছিল, ইসরায়েল হওয়ার পরে এটা বেশি ইয়ে হয়েছে যে তারা বেসিক্যালি রিকনস্ট্রাক্ট করছে যে মডার্ন হিব্রু ভাষা কেমন হওয়া উচিত বিভিন্ন সূত্র থেকে, মানে ভাষাটা মৃত ভাষাকে নতুন করে তৈরি করছে। এবং বর্তমানে মানে ইসরায়েলের লোকজন এই নতুন হিব্রু ভাষায় কথা বলে। এটা কিন্তু একটা রিমার্কেবল জিনিস যে একটা ভাষা মরে গেছে, তুমি সেই ভাষাটাকে আবার মানে কতটুকু এফোর্ট লাগে আসলে, মানে তোমাকে নতুন ডিকশনারি লিখতে দিতেছে, তোমাকে নতুন সব কিছু লিখতে দিতেছে, কিন্তু কিছুই নাই। সো এইটা মানে আমার কাছে যেমন সেম জিনিস, যেমন সংস্কৃতের মানে সংস্কৃত দিয়ে তো ইয়ে লেখা, বেদ লেখা, সো ওই বেদের সংস্কৃতটাই কিন্তু বেঁচে আছে। মানুষ কথা মানে ওই সময় তো মানুষজন মানে ওইটা কিন্তু ঠিক না যে ওই সময় কেউই সংস্কৃতে কথা বলতো না, বলতো, কিন্তু সেই সংস্কৃতটা অন্যরকম ছিল, সেটা কিন্তু কমপ্লিটলি হারাই গেছে। এখন কিন্তু কনভারসেশনে কেউ সংস্কৃত ব্যবহার করে না, সেমনিভাবে হিব্রুটাও হারাই গেছিল, কিন্তু হিব্রুটাকে আবার পুনরায় ইয়ে করা হয়েছে। সো ওরা তো খুবই রেজিলিয়েন্ট আর কি, যে তারা তাদের কালচারাল বা রিলিজিয়াস বা এই ধরনের জিনিসগুলো প্রিজার্ভ করে রাখছে, সেই জন্য হয়তো তাদের একটা আলাদা ইয়ে হয়েছে আর কি। কিন্তু তুমি যেটা বলতেছো যে ধন সম্পদ বা এইগুলি আসলে মানে যতটুকু বলা হয় ততটুকু না, এগুলো কি অতিরঞ্জিত? ওরা নিজেরাই অতিরঞ্জিত করে, তাদের নিজেদের, এটা তাদের একটা মানে জিউদের একটা স্বভাব আছে যে নিজেদের ক্ষমতাকে আর একটু বেশি করে দেখান। ধরো আচ্ছা তুমি ধরো, তোমার কাছে কি মনে হয় যে ইসরায়েল কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? ইসরায়েল নিয়ে পারসেপশন হিসাবে বলবো, কি বলে, ইসরায়েল নিয়ে এইখানে অন ক্যামেরা মন্তব্য করাটা তো ঝুঁকিপূর্ণ। দেখা গেল যে
ইসরায়েলি পণ্য বয়কট চলতেছে এখন, এর মধ্যে যদি আমি না না না, আমি তো তোমাকে ইসরায়েলের পক্ষে কিছু বলতে পারি না। আমি বলতেছি যে ইসরায়েলের মানে খুবই একটা সিম্পল প্রশ্ন, যে তোমার পার্সেপশন, যে তুমি বলো না যে জিউরা এত ধন সম্পদ বা এত উন্নতি কিভাবে করলো, তার মানে তোমার একটা পারসেপশন আছে। আমি সেই পারসেপশন থেকে জিজ্ঞেস করছি যে ইসরায়েল কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? আমার অ্যানালাইসিস বলে থার্ড ওয়ার্ল্ড হওয়ার কথা। থার্ড ওয়ার্ল্ড হওয়ার কথা কেন? মানে এত, তুমি তো এই মাত্রই বললা যে জিউরা এত ধনী এনতেন, মানে সব জিউরা ইসরায়েলে বসবাস করে সেটা তোমার তো ম্যাক্সিমাম জুই তো ইসরায়েলের সিটিজেন, সেই ইসরায়েলে বসবাস না করলেও সে তো ইসরায়েলের সিটিজেন। আমি থার্ড ওয়ার্ল্ড বলছি মূলত জিও পলিটিক্যাল কারণে, মানে জিও লোকেশন যে জায়গাটায়। না না না, লোকেশনের জন্য আমি অর্থনৈতিক দিক থেকে বলতেছি। হ্যাঁ, মানে অর্থনৈতিক দিক থেকেও যদি বলো যে এদের তো মানে এরা তো সেলফ ডিপেন্ডেন্ট না, বিভিন্ন দেশের থেকে তো তাদের জিনিসপত্র আনতে হয়, তো এরকম একটা দেশ ফার্স্ট ওয়ার্ল্ড কিভাবে হয়? এ তো সিঙ্গাপুরও তো সেলফ ডিপেন্ডেন্ট না। আচ্ছা, তাইলে অবশ্যই আরেকটু চিন্তা করে বলতে হবে, মানে কি কি পারসেপশন থেকে বলছে। মানে আমার মনে হয়েছে যে ইসরায়েল না, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না। আচ্ছা আচ্ছা, ইসরায়েলের জিডিপি কিরকম তোমার কাছে মনে হয়? এই ব্যাপারে আমার মানে স্টাডি নেই। মানে এটার আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যেহেতু এই দেশটার মানে নেই, মানে কি বলে আইডেন্টিটি অনেক দেশ স্বীকার করে না, এবং এটা নিয়ে প্যালেস্টাইন অঞ্চলে একটা এত বড় গ্যাঞ্জাম রেগুলার লেগেই আছে। সো এদের তো যুদ্ধ ব্যয় অনেক বেশি টাকায় চলে যাওয়ার কথা, তো এত যুদ্ধ ব্যয় দেওয়ার পরে আবার এরা ফার্স্ট ওয়ার্ল্ড কিভাবে থাকবে? না, যুদ্ধ করলে তো কোনো দেশ দরিদ্র হয়, ব্যাপারটা এরকম না। না, যুদ্ধ ব্যয় আছে না, সো তো ব্যয়ের জন্য মানে ধর অর্থনীতি তো সবই জিডিপি, তাই না? মানে তুমি যদি গোলা বারুদ উৎপাদন করো সেটাও জিডিপিতে অ্যাড হবে। তুমি যদি থালা বাসন, আমি কিন্তু তুমি লিভিং স্ট্যান্ডার্ডের কথা জিজ্ঞেস করি, আমি জিডিপি কি, এবং জিডিপির তো একটা আলাদা ক্ষমতা আছে যে তুমি কি পরিমাণ মানে প্রডিউস করতে পারো, সেটা হচ্ছে বোঝা যায় জিডিপি থেকে। আমি বলছি যে এই জায়গায় আমি খেয়াল করছি যে একটা ডিসকানেক্ট আছে, যে ধরো ইসরায়েলের জিডিপি এখন অ্যারাউন্ড $500 বিলিয়ন মতো, মানে বাংলাদেশের থেকে একটু বেশি, ঠিক আছে? না, কিন্তু তোমার এখানে তো সাইজও ম্যাটার করবে। মানে ইসরায়েল তো ঢাকার চাইতে একটু বড় একটা জায়গা। ঢাকার থেকে একটু বড় কি? মানে না, মানে ঢাকা শহর না, মানে ঢাকা বিভাগের যে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে, সাইজ খুবই ছোট। হ্যাঁ, মানে ঢাকা বিভাগ যতটুকু, না না, মানে মানে তোমাকে মানে ক্ষমতা জিনিসটাকে এইভাবে বুঝতে হবে যে ইসরায়েলের আশেপাশে 22টা আরব দেশ আছে, ঠিক আছে? তাদের কম্বাইন্ড জিডিপি ইসরায়েলের মানে এরকম 50-60 গুণ হবে। শুধুমাত্র ইজিপ্টের জিডিপি সম্ভবত $1.5 ট্রিলিয়ন, টার্কির জিডিপি মনে হয় এরকম 1.8 বা 2 ট্রিলিয়ন ডলারের মতো। মানে এরা ইন টার্মস অফ মানুষ, ইন টার্মস অফ অর্থনৈতিক ক্ষমতা, ইন টার্মস অফ প্রোডাকশন ক্যাপাসিটি ইসরায়েলের থেকে অনেক শক্তিশালী দেশ। কিন্তু মানে ওরা সবাই বসে বসে দেখতেছে ইসরায়েল যা ইচ্ছা তাই করতেছে। সো মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, যে এই জিনিসটা শুনে তোমার কাছে মনে হইতে পারে যে ইসরায়েলের কি কোনো অলৌকিক ক্ষমতা আছে নাকি, কিভাবে পারতেছে ওদের, তাহলে মানে ওদের জিউরা বোধহয় অন্যরকম কিছু। আসলে কিছুই না, আসলে জাস্ট এটা মানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তাকে সাবসিডি দেয়, এইটাই মেইন জিনিস, আর কোনো কিছু না। যে মানে আজকে যদি আমেরিকা এবং ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জার্মানি এবং আমেরিকা, এই দুইটা দেশ যদি ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়, ইসরায়েল ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ ফর 48 আওয়ার্স ইসরায়েলের পক্ষে, ঠিক আছে? মানে গাজায় যতগুলো বোমা ওরা মারছে, এতগুলো বোমার 2%ও তারা প্রডিউস করতে পারবে না, ঠিক আছে? মানে এইটা হচ্ছে বিষয়। মানে ওরা তো সম্ভবত পানিও তো নিজেরা পায় না, হ্যাঁ, পানি আনতে হয়। তো ইটস মানে কমপ্লিটলি মানে যে অ্যাপিয়ারেন্সটা, ওই যে তুমি বললা যে জিউসরা এত প্রভাবশালী হয় সেই আনতেন, এইটা আসলে না। বাট তুমি যদি করো মানে গুগলে সার্চ দিয়ে দেখো যে বিশ্বের সবচেয়ে ধনী ধনী লোকদের ব্যাকগ্রাউন্ড কি, অনেকেই জিউস। হ্যাঁ, বা তুমি যদি দেখো যে যদি লাস্ট 100 ইয়ার্সের নোবেল লরিয়েট দেখো, তাদের অনেকে জিউস। হ্যাঁ, সো পয়েন্টটা ওইখানে। হ্যাঁ, নোবেল লরিয়েটের ব্যাপারটা আসলে অন্য কারণে হয়েছে, মানে নোবেল লরিয়েটের ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে যদি তুমি করো মানে সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের ব্যাকগ্রাউন্ড দেখো, সেখানে ঘুরে ফিরে জিউসই পাবে। সো আমি যেটা বলতেছিলাম যে জিউস মানে ইসরায়েলে থাকতে হবে, বিষয়টা তো তা না। না না না, এটা কিন্তু আলাদা করা যাচ্ছে না, কারণ ইসরায়েলের সিস্টেম হচ্ছে যে মানে ওদের সিটিজেনশিপের নিয়ম কি, তুমি যদি
ওইখানে মানে ফর অন্য রিলিজিয়ন, মানে ইসরায়েলে তো অন্য রিলিজনও মানুষও আছে, প্রায় 20% হচ্ছে প্যালেস্টিনিয়ান, মানে আরব মুসলিম ইসরায়েলে। তো তুমি যদি এরকম ক্রিশ্চিয়ান আছে, তো তুমি যদি এরকম অন্য রিলিজিয়নের হও তাহলে তোমার জন্য নর্মাল, তুমি যদি সিটিজেন হও তোমার বাচ্চা কাচ্চা সিটিজেন হবে এরকম টাইপের। কিন্তু ফর জিউস এটা কিন্তু অটোমেটিক সিটিজেনশিপ। এবং এরা, তুমি যেটা বলতেছো যে অন্য দেশে থাকে কিন্তু তাদের রুটস তো ওইখানে, মানে এই তোমাকে এই যে ওয়েস্ট ব্যাংকের জমি দখল করার জন্য যে সেটেলমেন্ট প্রজেক্টগুলো হয় এগুলি ফান্ড করে এর বড় অংশ হচ্ছে আমেরিকান জিউরা। এই বিলিয়নিয়ার যাদেরকে বলতেছো তারাই পয়সা দেয় এগুলি করার জন্য। সো মানে ইটস নট লাইক যে আমেরিকান জিউ ইসরায়েলের থেকে অনেক দূরে আর কি, ঠিক আছে? ওরা কন্টিনিউয়াসলি, এবং তাদের যে ইনফ্লুয়েন্স আছে সেটাকে তো এই রাষ্ট্রের কাজে তারা ব্যবহার করে। সো সেই হিসাবে এরা ইসরায়েল রাষ্ট্রেরই পার্ট। হ্যাঁ, মানে তারা ওই জায়নিস্ট আন্দোলনের সাথে হয়তো আছে, জায়নিস্ট আন্দোলনের সাথে থাকতে পারে জাস্ট এই কারণে যে তাদের অনেকের কাছে এরকম পারসেপশন আছে যে পুরো পৃথিবী আমাদেরকে চায় না, এইটা আমরা লাস্ট আমাদের জন্য সিকিউর করছি, এটাকে আমরা টিকায় রাখবো, অনেক কারণে হতে পারে। বাট বাস্তবতা হচ্ছে এটা যে এই মানে ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকার যে ফিনান্সিয়াল, মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক ব্যাকআপ, এই ব্যাকআপটার জন্যই সম্ভব হয়েছে। হ্যাঁ, তো সম্ভবই না, এটা তো হয়তো একদিনের মধ্যেই তো, মানে লিটারালি 24 আওয়ার্স লাগবে হচ্ছে তোমার ইজিপশিয়ান আর্মির জেরুজালেম পৌঁছাইতে, এত ছোট জায়গা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম, আমি তো লোকেশন বা অ্যানালাইসিস করে দেখছি যে ঢাকা বিভাগের আয়তনের চাইতেও সম্ভবত ছোট। তোমাকে আমি চীন নিয়ে অনেক প্রশ্ন করছি অলরেডি, তো এখন আমি এনলাইটেনমেন্টের ওই সমসাময়িকে যদি আমাদের সুপার পাওয়ার আমেরিকাকে ধরি, মানে তুমি আমাদের সব আলাপে তো শুধু আসে যে ইউরোপে এই সময়টা ছিল, ইউরোপটা ছিল, মানে ইউরোপের একটা দীর্ঘ রেফারেন্স আছে। সো সেম টাইম লাইনে যদি এখন আমরা সুপার পাওয়ার আমেরিকার ইয়েতে যাই, তো আমেরিকার আসলে ওই সময়কার ইয়েতে আমেরিকার অবস্থান কি ছিল বা কীভাবে কি? আমেরিকা তো আসলে একটু মানে নিউ কামার, মানে ওরা তো মানে যখন আমেরিকাতে প্রাথমিক যেই জায়গাগুলো ছিল, তুমি দেখবা যে যেই 13টা স্টেট মিলে আমেরিকা হয়েছে, এগুলোর জাস্ট জিওগ্রাফিক্যাল পজিশন দেখবা, যেটা বেসিক্যালি ইস্ট কোস্ট এবং হচ্ছে ওই ফ্লোরিডার এই সাইডের দক্ষিণে কিছু, 13টা স্টেট তখন ছিল। এগুলি কিন্তু সবই একসময় ছিল হচ্ছে সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে কি, যে ইউরোপ থেকে, মানে ব্রিটেন থেকে বেসিক্যালি ওরা হচ্ছে এসব জায়গায় গেছে, গিয়ে হচ্ছে একটা ছোট বসবাস করা শুরু করছে, ধীরে ধীরে সেটা বড় হয়েছে আর কি, সেগুলি পরবর্তীতে স্টেট হয়েছে। সো আমেরিকাতে তখন মানে ওই অবস্থায় যখন ব্রিটেনের থেকে ওরা সেপারেট হয়ে গেল, ওই অবস্থায় আমেরিকার জনসংখ্যাও খুবই কম, বেসিক্যালি একটা মানে কৃষিভিত্তিক একটা সমাজ, মানে মেইন জিনিস হচ্ছে আসলে মেইন এক্সপোর্ট ছিল হচ্ছে কটন, আর হচ্ছে আরও সাউথে হয়তো কিছু ওই যে সুগার কেন বা এই ধরনের জিনিসপত্র আর কি। এবং শিক্ষা দীক্ষাও ওরকম ভালো কিছু না, আর্লি কিছু মানে কি বলে ইউনিভার্সিটি বা কলেজ তখন তৈরি হয়েছে, খুবই সামান্য কিছু ছিল, এবং খুবই কম মানুষ আসলে ওই পর্যন্ত পড়াশোনা, বেসিক লিটারেসি ছিল, ওই পর্যন্ত পড়াশোনা করতো। তুমি দেখবে যে ফাউন্ডিং ফাদার যারা ছিল তারা কিন্তু ম্যাক্সিমামই খুবই ওয়েল এডুকেটেড ছিল, কারণ তারা খুবই এলিট ফ্যামিলি থেকে আসছে, তারা আইদার হিস্টোরিক্যাল কোনো এলিট ফ্যামিলি থেকে, অথবা ওখানে কোনো যেমন টমাস জেফারসনের প্ল্যান্টেশন ছিল, ফ্যাক্টরি ছিল। সো ওরকম একটা কোনো মানে সমাজের খুবই এলিট অংশ থেকে হচ্ছে ওই ফাউন্ডিং ফাদাররা আসছে, যারা হচ্ছে বিপ্লব করছে, পরে হচ্ছে কনস্টিটিউশন লিখছে বা এসে। কিন্তু ইন জেনারেল আমেরিকা ওয়াজ ভেরি মাচ যেটাকে বলে ব্যাকওয়াটার কান্ট্রি, পশ্চাৎপদ, অশিক্ষিত, আনকালচারাল, কালচারালি সুবিধাজনক না। এবং আমেরিকান সিটিগুলা অত্যন্ত কুখ্যাত ছিল হচ্ছে খুবই হাই ক্রাইম রেট,
ইলেকশন চুরিচামারি করা, ঠিক আছে? এটা কত সালের কথা বলতেছো? এটা বলতেছি ধরো মানে এন্ড অফ মানে 18th সেঞ্চুরির শেষে 19th সেঞ্চুরি ধরো মাঝামাঝি পর্যন্ত, ঠিক আছে? মানে ইলেকশনে ম্যানিপুলেশন ছিল খুবই কমন ঘটনা, বিশেষ করে ওদের সিটিগুলোতে। মানে আমরা অনেক সময় মনে করি যে আমাদের দেশে ভোট চুরি করতেছে, ঠিক আছে? কোনো দেশই আসলে খুব মানে খুব ভালোভাবে শুরু করে না এই জিনিসটা, ঠিক আছে? তোদের এখানে প্রচুর ইলেকশন ম্যানিপুলেশন হতো, এবং ইনফ্যাক্ট ওদের কনস্টিটিউশন অনুসারে যেহেতু ইলেকশনটা কিভাবে হবে আর কে ভোট দিবে এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা হচ্ছে স্টেটের, ফেডারেল না। তো এই জন্য এক এক স্টেটে এক ধরনের রুলস হয়। তো সাউথের যে স্টেটগুলো ছিল, তো এরা দেখা যেত যে খুবই সামান্য মানুষকে ফ্র্যাঞ্চাইজ করতো, মানে ভোট দেওয়ার এলিজিবিলিটি করতো। তার কারণ হচ্ছে যে যারা প্ল্যান্টেশন ওনার ছিল, স্লেভ ওনার ছিল, তারা চাইতো যে পলিটিক্যাল পাওয়ারটা আমাদের কাছেই থাকুক। সো তাদের ভিতরেই যাতে ইয়ে হইতো, জন্য খুবই সামান্য ভোটার তালিকা হইতো, ইলেকশন গোপন ব্যালটে হইতো না, মানে কণ্ঠ ভোটে আর কি। মানে পোলিং অফিসার একটা ডেস্ক নিয়ে বসতো, যারা যারা ভোট দিতে আগ্রহী সামনে আসতো এবং জিজ্ঞেস করতো যে তুই কে কাকে ভোট দিবা। তো অনেক সময় দেখা যেত যে যে প্রার্থী তার প্ল্যান্টেশনেই ভোট হচ্ছে, এবং তার মানে হচ্ছে কি বলে এটাকে, এই তার গার্ড টার্ডগুলা আর্মস নিয়ে আশেপাশে দাঁড়ায় আছে আর কি, ওই অবস্থায় তুমি ভোট দিচ্ছ, ঠিক আছে? সো মানে এরকম একটা কথা আছে আর কি, যে আমেরিকার সাউথের যে স্টেটগুলা, এই স্টেটগুলাতে একটা পার্টি একেবারে তোমার এই প্রায় 100 বছর ধরে মানে একটা ওয়ান পার্টি স্টেট চালাইছে। ওখানে আর কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, আর কোনো কিছু ছিল না, মানে ওটা ছিল একটা কান্ট্রি উইদিন এ কান্ট্রি। সো এই সব কিছুই কিন্তু আসলে খুব বেশি পজিটিভ জিনিস না, ঠিক আছে? সো আমেরিকার মানে ওই কি বলে চিন্তা ভাবনার জগতে ওদের কন্ট্রিবিউশন আসলে মানে ওই সময় খুব বেশি ছিল না। তুমি দেখবা যে ইনফ্যাক্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স, এটা ছিল বেসিক্যালি ইউরোপিয়ান অ্যাফেয়ার। আমেরিকার তেমন কোনো কন্ট্রিবিউশন ওখানে ছিল না। তুমি দেখবা যে সবচেয়ে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে হচ্ছে তোমার আমেরিকানরা এইসব জায়গায় আসা শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের আগে তুমি দেখবা যে সবচেয়ে জনপ্রিয় ফিজিক্সের যে জার্নালটা, সেটা জার্মান ভাষায়। মানে বুঝতে পারছো যে মানে আমেরিকার প্রভাব কতই কম, যে সবচেয়ে প্রভাবশালী ফিজিক্সের জার্নাল হচ্ছে জার্মান ভাষায় জার্নাল। তো মানে আমেরিকায় এই ইয়াটা যেটা মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, এটা ইয়ের থেকে পরে আসছে, ব্রিটেন থেকে পরে আসছে। ওরা সিরিয়াসলি ইন্ডাস্ট্রিয়ালাইজড হওয়া শুরু করে হচ্ছে এই সিভিল ওয়ারের আশেপাশের সময়, এবং তারপরে তার মানে 1850-এর পরে। ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো আরও আগে আসছে। ওই সময় ওদের ইকোনমিটা হচ্ছে কি বলে কৃষিভিত্তিক থেকে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়াল যায়। সো সব কিছু মিলে মানে ফিলোসফিক্যালি ওরা বা মানে ধরো আর্ট কালচার বা বিজ্ঞান এইসব জায়গায় ওদের কন্ট্রিবিউশন তেমন ছিল না। ওদের মেইন কন্ট্রিবিউশন ছিল পলিটিক্সে, যেহেতু তারা ওয়ান অফ দ্য ফার্স্ট ডেমোক্রেটিক কান্ট্রি। সো ওদের এখানে এই পলিটিক্যাল স্ট্রাকচারগুলা ইনোভেটিভ ছিল বা নতুন ছিল, যেটা অন্য জায়গায় ছিল না। ওই যে ইয়ের একটা বই আছে, এই যে আলেক্সি ট্রকোভিলের, একজন ফ্রেঞ্চ ইন্টেলেকচুয়াল, যে 1830-25-এর দিকে সে হচ্ছে আমেরিকা ভ্রমণ করছিল। তার একটা বই আছে ডেমোক্রেসি ইন আমেরিকা। তো সে এই জিনিসটা খুব অবজার্ভ করছিল আর কি, যে আমেরিকান লোকরা খুবই পলিটিক্যাল, মানে তারা প্রচুর টাউন হলে যায়, পলিটিক্স নিয়ে কন্টিনিউয়াস প্রচুর ভোট দেয়, অনেক চিলাচিলি করে কে ইলেক্টেড হবে, মানে এই তারা খুবই ইনভলভড আর কি পলিটিক্সে। সো ওই জায়গাটাতে ওই সময়টাতে আর্লি আমেরিকান কন্ট্রিবিউশন টু মানে তোমার ইন টার্মস অফ থট আমার কাছে মনে হয় মেইনলি পলিটিক্যাল কন্ট্রিবিউশন আছে, পলিটিক্যাল সায়েন্সের কন্ট্রিবিউশন আছে, বাট বাকি জিনিসগুলি আসলে আরও পরে। হ্যাঁ, মানে ওইটাই আমার মানে ইনকোয়ারির জায়গা, যে তুই যেটা বলতেছিল যে মৌলিক জ্ঞান যেটা বা ইকোনমিকের জায়গাটা, এই প্রত্যেকটা কালচারাল প্রত্যেকটা জায়গাতেই যদি আমেরিকা পিছানো থাকে, তাহলে পরের 200 বছরের মধ্যে তাদের শুধু পলিটিক্সের উপর বেস করে
অন্যতম না মানে বৃহত্তম পরাশক্তি হয়, এটা কি তাহলে একটা মিরাকল ঘটনা, নাকি এই যে বিভিন্ন দেশ থেকে সমস্ত মেধাবী কামলা না এটা নিয়ে যাওয়া, সেটার জন্য যে ইকোসিস্টেম ডিজাইন করা, মানে জমি ভাড়া দেওয়া এবং ফ্যাসিলিটি ভাড়া দেওয়া, মানে ঠিক কী কারণে আমেরিকাতে এরকম একটা এত দূর আসলো? মানে এখন যদি আমরা ধরো এখন আমরা 2025-এ আসছি, 2125 সালে যদি কেউ হিস্ট্রি নিয়ে স্টাডি করতে যায়, 2000 সালের পৃথিবীতে আমেরিকা বিশাল বড় ঘটনা, মানে সবচেয়ে বড় ঘটনা। তো তাইলে সেটা তো ধরো তখন তো আমরা বাইসে থাকবো না, কিন্তু এখনকার সময় যদি আমরা দেখি, তাহলে তুমি যে এটা বলা যে আমেরিকার যে রেফারেন্সগুলো দিচ্ছিলা, সেই জন্য আমি টাইমলাইন জিজ্ঞেস করলাম যে তুমি যে সময়টা কথা বলছো সেটা কোন সময়ের ঘটনা, মানে সেটা কিন্তু তাহলে ম্যাক্সিমাম 200-250 বছর আগের কথা, খুব বেশি দিন আগের কথা না। তাহলে আমেরিকা কীভাবে হলো? আচ্ছা, এটা কি তাহলে এক ধরনের মিস্ট্রি, না এটা মিরাকল? না মানে এটা মিস্ট্রি মিরাকলের বিষয় না, এটা আসলে যেটা আমার কাছে মনে হয় যে ওদের কিছু ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে। ন্যাচারাল অ্যাডভান্টেজ হচ্ছে সাইজ, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, খনিজ সম্পদের মানে উৎস অনেক বেশি আছে। এই জিনিসগুলো তো ন্যাচারাল স্ট্রেংথ। মানে ইউরোপ তো মানে সেগমেন্টের একটা জায়গা। সো এই জিনিসটাকে এই ন্যাচারাল যে মানে এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমেরিকার দুই পাশে মহাসাগর। সো ওর একটা ন্যাচারাল ডিফেন্স আছে। দেখো, 2টা বিশ্বযুদ্ধে ইউরোপ ধ্বংস হয়ে গেছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আমেরিকা কিন্তু কিচ্ছু হয়নি, কারণ যুদ্ধ এখানে হয়েছে, ওখানে কিচ্ছু হয়নি, ঠিক আছে? সো এইগুলো তো তার একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ। সে তার বর্ডার সিকিউর, কারণ তাকে আক্রমণ করাই খুব কঠিন। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি আছে, অনেক কি আছে। আর একটা জায়গায় আমার কাছে মনে হয় যে ওরা একটা অ্যাডভান্টেজ পাইছে, যে আমেরিকা ইজ ফাউন্ডেড বাই মানে ফ্রন্টিয়ার মেন্টালিটির মানুষজন, যারা নতুন ভাগ্যের উন্মেষণে গেছিল, এবং এরা কিন্তু মানে ধরো একটু মোর সিম্পলার এবং মানে কি বলে আউটকাম ওরিয়েন্টেড মানুষ হয় আর কি। সো এই জিনিসটা ওদের মধ্যে হয়েছে যে ইলেকট্রিসিটি মানে পুরা পৃথিবীতে কিছু কিছু মানে কি বলে অর্থনৈতিক বাকবদল আছে, যেগুলো মানে যেমন ধরো স্টিম ইঞ্জিন, এটা একটা সিঙ্গেল ইনভেনশন, কিন্তু এটাকে ছাড়া কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চিন্তা করতে পারতেছি না, তাই না? মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে কোথায়? ম্যানচেস্টারে। কি কারণে শুরু হয়েছে? কাপড় বানানোর জন্য। কাপড় কীভাবে বানাতে হয়েছে? মানে কটন থেকে সুতা তৈরি করার জন্য। দ্যাটস দ্য মানে মেইন জিনিস আর কি। মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফান্ডামেন্টালি শুরু হয়েছে কটন থেকে সুতা বানানোর জন্য। কটন থেকে সুতা কীভাবে বানানো হতো? এটা খুবই লেবোরিয়াস একটা প্রসেস ছিল। স্টিম ইঞ্জিনের আগে যেরকম মেশিন ছিল, হাত দিয়ে ঘুরে করতে হতো। তো যখন স্টিম ইঞ্জিন আসলো, মানে যখন আমি হচ্ছে একটা পাওয়ার অটোমেটিকলি তৈরি করতে পারলাম, তখন কি হলো যে আমার ইমিডিয়েটলি প্রোডাকশন অনেক গুণ বেড়ে গেল। এরকম আরেকটা পয়েন্ট হচ্ছে, মানে যতদিন স্টিম ইঞ্জিন ছিল ততদিন ফ্যাক্টরিগুলো কীরকম হইতো? স্টিম ইঞ্জিন একটা বড় জিনিস, স্টিম ইঞ্জিন কিন্তু ছোট না। মানে মানে স্টিম ইঞ্জিন কিন্তু অনেক বড় জায়গা লাগে, কারণ ফান্ডামেন্টালি আমি কী করতেছি? পানি গরম করে ওই বাষ্পটাকে ইউজ করতেছি। সো ফ্যাক্টরিগুলোর ডিজাইন যেটা হইতো, যে মেইন স্টিম ইঞ্জিন, একটা স্টিম ইঞ্জিন থাকতো, ওইটার সাথে লাগানো থাকতো একটা মেইন শ্যাফট। সো পুরা কারখানা ধরে এরকম একটা ধরো শ্যাফট যেটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে। সো বাকি সব মানে কাজ ওইটার সাথে কানেক্টেড, এবং পুরা প্রোডাকশন প্রসেসে কে কি করবে সেটা হচ্ছে ওই শ্যাফট ধরে আসে। সো এই জন্য কারখানাগুলো হয়তো এরকম যে মাঝখানে ওই শ্যাফটটা, এবং তার দিকে ঘুরে হচ্ছে তোমার বাকি কাজগুলি। এইভাবেই কিন্তু তোমার অনেক বছর চলছে। তারপরে 1870-80 দিকে হচ্ছে যে ইন্ডাকশন মোটর আবিষ্কার হলো, ইলেকট্রিক মোটরের সুবিধাটা কি? ছোট, এবং এটা যে কোনো জায়গায় রাখা যায়। সো তোমার ওই যে সিঙ্গেল শ্যাফটের সাথে তোমার পুরা কারখানা ডিজাইন করার দরকার নাই।
তুমি ডিকাপল করে ফেলতে পারবা, এই জায়গায় একটা জিনিস বানাচ্ছ, ওই জায়গায় একটা জিনিস বানাচ্ছ, সো আরেকবার তোমার প্রোডাকশনে আসলে সত্যিকার অর্থে মানে অনেক বড় একটা ইয়ে আসলো। এবং তুমি জিনিসটাকে ইন্ডাকশন মোটর স্পেসিফিক্যালি বা মোর জেনারেলি ইলেকট্রিক পাওয়ার পুরা পৃথিবীর ইকোনমিকে যে পরিমাণ বুস্ট করছে সেইটা সাথে কম্পেয়ারেবল ধরো ইনভেনশন অফ কম্পিউটার্স, মানে এরকমই বড় আর কি। যদিও মানে আমি একটা স্টাডি দেখছিলাম, হচ্ছে যে হিস্ট্রি অফ আমেরিকান দ্য হিস্ট্রি অফ রাইজ অ্যান্ড গ্রোথ অফ আমেরিকান গ্রোথ, সেইখানে আর্গু করা হয়েছে যে ইলেকট্রিসিটি বা মোটরের ইম্প্যাক্ট কম্পিউটারের থেকে বেশি ইন টার্মস অফ র নাম্বারস আর কি। তারপরে আমি বলতে পারি যে দুইটা মানে কাছাকাছি জিনিস। মজার জিনিস হচ্ছে যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম নিয়ে কিন্তু সবচেয়ে বেশি গবেষণা হয়েছে হচ্ছে ইউরোপ, ঠিক আছে? মানে তুমি যদি দেখো যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ইনভলভড সায়েন্টিস্টরা ম্যাক্সিমামই ইউরোপিয়ান, ফ্যারাডে ব্রিটিশ, তারপরে কুলম্ব, তারপরে মানে অধিকাংশই দে আর ইউরোপিয়ান পিপল। সো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম নিয়ে ইউরোপিয়ান লোকজন গবেষণা করতেছে, কিন্তু সবচেয়ে অর্থকরী ইনভেনশনটা আমেরিকান হলো কেন? হ্যাঁ। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমেরিকার ইতিহাসে বারবার ঘটছে, যে ওদের যে কোনো কিছুকে মানে অর্থকরী একটা জিনিসে কনভার্ট করার, প্রোডাক্ট বানানোর একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি আছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ওদেরকে এই জায়গায় আসতে অনেক হেল্প করছে। আর আমার কাছে মনে হয় যে যেহেতু ওদের ইতিহাস নাই, আমেরিকা তো আসলে ফান্ডামেন্টালি কোনো হিস্ট্রি নাই, তো ওদের শুরুই হয়েছে অনেক পরে, সেহেতু ওখানকার মানুষগুলার ওই যেটাকে বলে ওল্ড এলিট, যারা হচ্ছে ক্ষমতা আঁকড়ে ধরে থাকে, মানে ইউরোপে যেই ক্লাসটা আছে এই ক্লাসটা ওদের ছিল না। সো ওদের এখানে সত্যিকার অর্থে এই জন্য পাওয়ার মানে পাওয়ার উপায় ছিল হচ্ছে আইদার টাকা অথবা পলিটিক্যাল ম্যানিপুলেশন। তো ওদের এই জন্য এই দুইটা জিনিসই মানে ওদের এখানে অনেক ইনোভেটিভ ভাবে ইউজ হয়েছে। তো হোয়াট অ্যাবাউট কানাডা? মানে কানাডাও তো আমেরিকার পাশেই, মানে ঠান্ডা, অনেক বিশাল বড় দেশ, অনেক ঠান্ডা, বেশি উত্তরে। আচ্ছা, আমরা মঙ্গোলিয়ান বললে যেরকম একটা ইথনিসিটি বুঝি, বা ব্রিটিশদের একটা ইথনিক ব্যাপার স্যাপার আছে, প্রত্যেক জার্মানের ইথনিক অনেক স্ট্রং। তো আমেরিকানদের কি ওরকম আলাদা কোনো ইথনিক কিছু আছে, নাকি এটা হচ্ছে কমপ্লিটলি হাইব্রিড ইথনিসিটি? এটা তো হাইব্রিড হয়ে গেছে, মানে অরিজিনাল মানে যাদেরকে আমেরিকানরা বলে পায়োনিয়ার জেনারেশন, মানে যারা হচ্ছে ব্রিটেন থেকে গিয়ে আর্লি সেটেলমেন্টগুলো করছিল। সো পায়োনিয়ার যারা ছিল ওই জেনারেশনের লোকজন, মানে যারা হচ্ছে 16th সেঞ্চুরিতে 17th সেঞ্চুরিতে যারা ইনিশিয়াল ইয়েগুলা করছে, সেটেলমেন্টগুলো করছে, এরা তো ম্যাক্সিমামই ছিল ব্রিটিশ। এবং শুধু ব্রিটিশ না, মানে তারা খুবই স্পেসিফিক কিছু মানে রিলিজিয়াস সেক্টের ছিল, তারা অধিকাংশ ছিল পিউরিটান, মানে যেটা হচ্ছে প্রোটেস্টানিজমের একটা সেক্ট আর কি। এবং এরা অনেক ক্ষেত্রে মানে কাইন্ড অফ পারসিকিউটেড ছিল ব্রিটেনে। তো এখন এর পরে তো আসলে সত্যিকার অর্থে বিভিন্ন টাইম পিরিয়ডে বিভিন্ন ইউরোপিয়ান গ্রুপ ওখানে গেছে, মানে ইটালিয়ানরা গেছে, আইরিশরা গেছে, আইরিশ ফেমিনের সময় যখন হচ্ছে যে আলুর জন্য যে ওদের এখানে দুর্ভিক্ষ হয়েছিল, ওই সময় প্রচুর আইরিশ গেছে, ইটালিয়ানরা গেছে, জার্মানরা গেছে, সবাই গেছে আর কি। সো আমার কাছে মনে হয় যে ওদের পক্ষে আসলে ওই রকম স্ট্রং বেশি দূর ফেরত যাওয়া ইন টার্মস অফ লিনিয়েজ সম্ভব হয় না আর কি। এই জন্যই হয়তো ওই সেন্সটা ওদের মধ্যে এরকম গড়ে ওঠে নাই। ওরা বরং হচ্ছে যে আইডেন্টিফাই করে যে ওদের যে আমেরিকান রেভলিউশন, ওদের কনস্টিটিউশন, এগুলোর সাথে বেশি মানে ফ্রম এ আইডেন্টিটি পয়েন্ট অফ ভিউ ওরা ওখানে আইডেন্টিফাই করে বেশি আর কি। তুমি বেশ কয়েক বছর আগে একবার একটা আলাপে বলতেছিলা, মানে ওই আমাদের নাসির ইমরান হোসেন প্রথম যে দেশে আসলে আমরা যেতে বসলাম, যাত্রায় বসলাম, তুমি বলতেছিলা যে রাশিয়া পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ যাদের কেউ কখনো জয় করতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ। তো এই রাশিয়ার মতো এরকম একটা মানে যে দেশ, এই দেশের যদি আমরা হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস দেখি, মানে এদের
ঠিক কী কারণে কেউ জয় করতে পারে নাই, আর এখানে মানে সমাজতন্ত্রের মডেলটাই বা এখানে অন্য কোনো দেশের চাইতে এখানে বেশি কিভাবে টিকে গেছিল? রাশিয়া ফার্স্ট সমস্যাটা তো এই কানাডার মতোই সমস্যা, ঠান্ডা এবং খুবই দুর্গম একটা জায়গা। আচ্ছা, ঠিক আছে, মানে জিওগ্রাফিক্যাল সেখান থেকে আবার তারা সুপার পাওয়ারও তো হয়েছিল। হ্যাঁ, সুপার পাওয়ার হয়েছে, কিন্তু ওরা কিন্তু অনেক আগে থেকে মানে রাশিয়ান মানে যখন জার ছিল, জার কিন্তু ইট গোজ ব্যাক লং, মানে অনেক পিছন পর্যন্ত যায়। মানে ওদের তো একটা হাউসের নাম আছে, নাম ভুলে গেছি, তাদের ফাউন্ডার যে সেও মানে এরকম মানে তোমার 500-600 বছর পর্যন্ত যাবেই। সো মানে ওরা অনেক সময় ধরে আনইন্টারাপ্টেড ভাবেই রাশিয়াতে ছিল। কিন্তু রাশিয়ার মেইন সমস্যাটা যেটা ছিল যে রাশিয়া তো আসলে ওই ইয়ের মতো একটা আমেরিকার মতোই ব্যাকওয়াটার কান্ট্রি ছিল, পশ্চাৎপদ আর কি, আর ফিউডাল কান্ট্রি ছিল। এটা আবার অন্য সমস্যা, এটা আবার আমেরিকাতে ছিল না, যে ওই যে এস্টেট সিস্টেম আর কি, মানে নোবেলরা হিউজ পরিমাণ জমি দখল করে রাখতো, কৃষি জমি। আর হচ্ছে যে ইনডেনচার্ড সার্ভিটিউড, স্লেভ ছিল না বাট ইনডেনচার্ড সার্ভিটিউড ছিল, যে তুমি ধরো কোনো ডেপ্টে পড়ে গেলা বা তুমি টাকা লোন নিবা কিন্তু টাকা ফেরত দিতে পারবা না, তো তুমি এত বছর তার ফার্মে কাজ করবা, এই ধরনের কন্ট্রাক্ট ছিল। সেটা মনে হয় এই 19th সেঞ্চুরির শেষের দিকে গিয়ে যার কোন যার যেন এটা প্রথম ইয়ে করে, বন্ধ করে, ইলিগাল করে, কারণ লুকস ভেরি ব্যাড। তো ওইখানে আমার মনে হয় যে ওদের আমেরিকার মতো হয় নাই, কারণ হচ্ছে যে ওদের পাওয়ার স্ট্রাকচার ছিল ওল্ড ইউরোপিয়ান পাওয়ার স্ট্রাকচার, যে এখানে আসলে অধিকাংশ মানুষের কোনো অ্যাক্সেস নেই, পলিটিক্যাল যে সিস্টেমটা, এবং মানে সামান্য কিছু লোক ম্যাক্সিমাম আবাদি জমির মালিক। আর রাশিয়ায় আবাদি জমির মূল্য বেশি, কারণ খুবই হস্টাইল এবং ঠান্ডা জায়গা, ম্যাক্সিমাম জমিতেই আসলে ফসল টসল করা সম্ভব না। সো ওই কারণে ওদেরকে কনকোয়ার করাও কঠিন, বাট ওদের পুরাতন ইতিহাস থাকার কারণে ওরা আবার অত ডেভেলপ হইতে পারে নাই। কিন্তু তুমি যদি দেখো যে রাশিয়ান উপন্যাসগুলো এই মোটা মোটা রাশিয়া দাবা খেলার, মানে দাবার ওরা প্রায় সবাই রাশিয়ান, সো ওদের নিশ্চয়ই একটা আলাদা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রি নিয়ে তোমার জানাশোনা আছে? রাশিয়ার লিটারেচার খুবই ভালো, কিন্তু সেটা কি আসলে ঠিক রাশিয়ার জন্য নাকি রাশিয়ার ইউনিক এক্সপিরিয়েন্সের জন্য, সেটা একটা মানে এটা কি এথনিক বিষয় নাকি আসলে এটা জাস্ট হিস্ট্রির কারণে একটা, মানে ওদের ইতিহাসের একটা বিশেষ সময়ে ওদের যেই তোমাকে আমি যে পলিটিক্যাল এবং সোশ্যাল স্ট্রাকচারটা তুমি রাশিয়ান উপন্যাসের মধ্যে পাবা, তুমি সেটার মধ্যে দেখবে যে এটার মধ্যে একটা সার্টেন লেভেল অফ অ্যাবসার্ডিটি আছে, যেভাবে ক্ষমতা বিন্যস্ত, যেভাবে মানুষ ওই জায়গায় যেভাবে বেঁচে থাকতো। সো হয়তো সেই কারণে একজন আর্টিস্ট তো সংবেদনশীল মানুষ, তাকে ইম্প্যাক্ট করতে এই জিনিসগুলো, এই জন্য সে খুবই ইন্টারেস্টিং গল্প লিখছে। সেটা আমার কাছে খুব অন্যরকম মনে হয় না। কিন্তু সোভিয়েত ইউনিয়ন হওয়ার পরে তাদের যেই মানে ম্যাথমেটিক্সে, কম্পিউটার সায়েন্সে, দাবায়, এইসব জায়গায় যে স্পেসিফিক মানে তাদের আলাদা একটা ক্যাপাসিটি গ্রো করছে, এইটা কিছুটা ডিজাইনড আর কি। যে সোভিয়েত ইউনিয়নের যে এডুকেশন পলিসি ছিল, যে রিওয়ার্ড মেকানিজম ছিল, যে জিনিসগুলোতে ওরা কনসেন্ট্রেট করছে, মানে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করছে, সেগুলোর কিছুটা ফলাফল আছে। মানে আসলে তো সোসাইটি যাকে রিওয়ার্ড করে, মানে একজন দাবা খেলোয়াড়কে যদি তুমি রিওয়ার্ড করো অনেক, তাহলে অনেক মানুষ দাবা খেলে ভালো হওয়ার চেষ্টা করবে না? ব্যাপারটা অনেকটা এরকম আর কি, যে ম্যাথমেটিশিয়ানদেরকে যদি খুব ভ্যালু করা হয় তাহলে তো আসলে ম্যাথমেটিশিয়ান অনেকে হওয়ার চেষ্টা করবে। এখন এটা তো কমিউনিস্ট কান্ট্রি ছিল, সো লোকজন তো র্যান্ডম মানে এন্টারপ্রাইজ করতে পারতো না। সো তারা কিভাবে মানে ভার্টিক্যাল মোবিলিটিটা হবে কিভাবে, সেটা হওয়ার একটা কমন জায়গা ছিল। যদি তুমি ইফ ইউ হ্যাভ আ ন্যাক, মানে দেখো যারা এখন ধরো স্টক মার্কেটে ট্রেডিং করে, এটাও কিন্তু খুব বুদ্ধির একটা জিনিস, তাই না? কিন্তু এমন লোক কি নাই যে হয়তো অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে তার এই বুদ্ধি দিয়ে সে হয়তো একজন ম্যাথমেটিশিয়ান হইতো, সে এখন ওয়াল স্ট্রিটে বসে বসে মানে অপশন ট্রেডিং করতেছে। ইনফ্যাক্ট অনেক ফিজিসিস্ট এবং ম্যাথমেটিশিয়ানকে চাকরি দেয় ওয়াল স্ট্রিটে, কারণ ওদের এখানে মানে এই ধরনের ম্যাথে ভালো লোক লাগে।
সো এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে হয়তো ওই সোসাইটি যে জিনিসটাকে রিওয়ার্ড করছে সেইখান থেকে তৈরি হয়েছে। আই ডোন্ট থিঙ্ক ইটস আ মানে কি বলে এথনিক বিষয়। বাট ইন টার্মস অফ এথনিক যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে রাশিয়ানরা জেনারেলি টাফ। ইটস বিকজ অফ দেয়ার জিওগ্রাফি আর কি, হস্টাইল একটা দেশ তো, এই জন্য মানে ওখানে যারা বড় হয়েছে তারা টাফ, তাদেরকে ডিফিট করা কঠিন। ওকে, সো যদি এখন আমরা শুরুর দিকে যাই, যে এনলাইটেনমেন্ট যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে যেটার রেফারেন্স ধরে আমরা হিস্ট্রিক্যাল স্টাডিগুলো বোঝার চেষ্টা করতেছিলাম, এখন এই এনলাইটেনমেন্টের ওই সময়কালীন যে দার্শনিকগুলো ছিল বা আর্টিস্ট, মিউজিশিয়ান বা সায়েন্টিস্ট, তারা তো মানে ওই দিনই প্রথম তারা নলেজটা পায় নাই, মানে এই নলেজের তো একটা লেগাসি আছে। তো তাদের এই রেফারেন্সগুলো আসলে কোন জায়গার বা কোথা থেকে এই জিনিসটা আসছে? আচ্ছা, এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। মানে এই জায়গাতে আমি একটা মানে কি বলে এটাকে কোনো মানে ওই যে একটা কথা আছে না যে কোনো একটা জিনিস যদি সাকসেস হয় তখন কি হয় যে আরেকটা মানুষ এটাকে এমুলেট করার চেষ্টা করে, ঠিক আছে? ধরো এখন সেই এমুলেশনটা যে এমুলেট করতেছে সে হয়তো মানে যদি ধরো ভিন্ন একটা জিনিস এমুলেট করলো তাহলে হয়তো সেটা সফল হবে না, কিন্তু তার কাছে মনে হবে যে প্রথম জিনিসটা যেহেতু সাকসেস হয়েছে এই এমুলেশনটা ভ্যালিড। আচ্ছা, এটা আমি কেন বললাম আমি বলি। দেখো ইউরোপিয়ান যদি তুমি তোমার তাদের যে চিন্তা ভাবনা বা এসব জিনিসপত্রের হিস্ট্রি তুমি দেখো, ফার্স্ট অফ অল ইউরোপিয়ানরা রেনেসার আগে ওয়াজ নেভার আ নেশন নোন ফর ম্যাথমেটিক্স, ঠিক আছে? একদম স্ট্রেইট। তুমি বলতে পারো যে ওকে রোমানরা আর্কিটেকচারে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য খ্যাতি ছিল, এগুলোর জন্য প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্সের দরকার আছে, কিন্তু রোমানরা কখনোই গ্রিকদের মতো মানে পিওর ম্যাথমেটিক্স বা এইসব জিনিসপত্র নিয়ে খুব বেশি বদার্ড ছিল না, কারণ তারা মোর প্র্যাগমেটিক মানে সিভিলাইজেশন, ঠিক আছে? মানে যেগুলা প্র্যাকটিক্যালি লাগে ওদের সবচেয়ে মানে ইয়ে ছিল হচ্ছে যে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ওরা যে অ্যাকোয়াডাক্ট তৈরি করতো এইসব জিনিস। এবং সায়েন্টিফিক ইনকোয়ারি, ঠিক আছে, এইসব ব্যাপারেও আসলে রোমান সিভিলাইজেশনের খুব বেশি অবদান নাই। তারা মানে ওই গ্রিক জিনিসপত্রগুলাকেই একটু আগায় টাগায় নিয়ে গেছে, এর বাইরে মানে ফান্ডামেন্টাল তেমন কিছু নাই। যেটা কিন্তু আবার পরবর্তীতে ইয়েতে অনেক হয়েছে, এই মুসলিম ইয়েগুলোর সময় অনেক অ্যাডভান্স হয়েছে, যেটা অন্য জায়গায় হয়নি। ইউরোপ ওয়াজ নেভার ইন দ্য ইকুয়েশন আর কি, মানে মানে ইউরোপ বলতে আমি আসলে উত্তরের ইউরোপ বলতেছি। মানে আমি যদি এখন রোমান বলি, রোম তো আসলে পুরাপুরি উত্তর পর্যন্ত আসতো না, মানে রোম তো আরেকটু সাউদার্ন, হ্যাঁ, মানে কিন্তু এখন আমরা ইউরোপ বলতে যেটা বুঝি সেটা তো দক্ষিণের পার্টটুকু আছে, উত্তরের পার্টটুকু তো আছে। তো ঠান্ডা ইউরোপ, উত্তরের দিকে ইউরোপ, দে আর নেভার নোন ফর মানে এনিথিং সফিস্টিকেটেড, ঠিক আছে? অটোমান এম্পায়ার যখন শক্তিশালী তখন ওরা মানে ইউরোপিয়ানদেরকে ডাকতে হচ্ছে বর্বর, যে কালচার জানে না, গা থেকে গন্ধ আসে, ঠিক আছে? এই টাইপের একটা ইয়ে ছিল তাদের, ঠিক আছে? তো এই একটা জায়গা থেকে তারা পুরো পৃথিবীর মানে বিশেষ করে সায়েন্টিফিক ইনকোয়ারির ব্যাপারে একেবারে লিডার হয়ে উঠছে। এইটা আমার কাছে মনে হয় তাদের একটা সিগনিফিক্যান্ট সাফল্য, হ্যাঁ, যে যেভাবেই হোক, যেই রুটই হোক, যে যেই মানে সফিস্টিকেশনে ওই গ্রিক অ্যাস্ট্রোনমার বা যারা ইয়ে করছে টলেমি এরা যে জায়গায় পৌঁছাইছিল ওই জায়গা থেকে তারা ব্যাটনটা পিক আপ করছে কোপার্নিকাস বা এরা। সো এই সময়ে মানে ধরো আসলেই অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে যেটা হিস্ট্রিতে আগে কখনো হয় নাই। এটার সেকেন্ডারি ইফেক্ট যেটা হয়েছে যে এরা যে সকল টুলস ব্যবহার করছে, টুলস বলতে চিন্তার পদ্ধতি, কিভাবে চিন্তা করতে হবে, ওই যে আরোহ পদ্ধতি আছে না, মানে এই টাইপের অনেক ধরনের জিনিসপত্র তারা ব্যবহার করছে। তো ওয়ান অফ দ্য থিংস তুমি খেয়াল করবা যে
নিউটনের লেখার মধ্যে আছে, যেটা সবচেয়ে প্রমিনেন্টভাবে প্রথম গ্যালিলিও ব্যবহার করেছে, সেটা হচ্ছে থট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, যে আমি একটা আইডিয়াল কন্ডিশন চিন্তা করে তার মধ্য থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করব যে ফিজিক্সের লটা কি। যেমন নিউটনের থট এক্সপেরিমেন্টটা কী ছিল, যে কি বলে, আমার যদি মানে কোনো একটা জিনিস যদি মুভিং থাকে, ঠিক আছে, সো এখন আমি মানে সে এক্সপেরিমেন্ট থেকে সে জানতো যে আমি যদি কি বলে ফ্রিকশন যত কমাই তত সে দেখতেছে যে জিনিসটা মানে সেটা আরো বেশি দূর পর্যন্ত গিয়ে থামে। সো কিন্তু ফ্রিকশন তো তুমি প্র্যাকটিক্যালি জিরো করতে পারবে না। সো এরপরে কিন্তু সে থট এক্সপেরিমেন্টে চলে গেছে, যে ইমাজিন যে তাহলে আমি যত ফ্রিকশন কমাচ্ছি তত এই জিনিসটা আরো দূরে যাচ্ছে। সো আমি ফ্রিকশন কমাইতে 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 যদি শূন্যে নিয়ে যাই, মানে নো ফোর্স, তখন কি হবে? এটা আর থামবে না। এই জিনিসটা কিন্তু একটা থট এক্সপেরিমেন্ট। সেম জিনিস গ্যালিলিও, যদিও গ্যালিলিওর যে পিসার উপর থেকে দুইটা জিনিস ফালা দিয়েছিল, এটা প্রবাবলি মিথ্যা ঘটনা, কিন্তু অ্যাকচুয়ালি যে সে এক্সপেরিমেন্টটা করছিল, যে অ্যাকচুয়ালি তুমি যদি অনেক উঁচু থেকে দুটো জিনিস কিন্তু মেজার করতে তোমার প্রবলেম হবে, যে জিনিসটা কত দূর পড়ছে, কী টাইমে পড়ছে। ওই সময় তো এরকম অ্যাকুরেট ক্লক ছিল না, যে ওয়াটার ক্লক ব্যবহার করতো, ওগুলো তো খুব একটা অ্যাকুরেট না, কঠিন। কিন্তু সে এটাকে একটা ভিন্নভাবে করছে। সে করছে কি, ওই যে কি বলে, এরকম একটা ইনক্লাইন প্লেনের মধ্য দিয়ে বল ছেড়ে দিছে। তারপরে তাদের, কারণ দুটো তো আসলে একই, এও পড়তেছে ও পড়তেছে, জাস্ট খারাপ পড়তেছে আর সে এভাবে পড়তেছে, কিন্তু ওই পড়ার সূত্রগুলো তো দুজনের জন্য একই। সো এই জিনিসটাও কিন্তু তার একটা থট এক্সপেরিমেন্টের ফলাফল। এবং তুমি গ্যালিলিওর লাস্ট যে বইটা, মানে যে বইটা হচ্ছে সে ওই যে গৃহবন্দী থাকা অবস্থায় লিখে তারপরে স্মাগল করে পরে ইউরোপে আমস্টারডামে গিয়ে প্রকাশ হয়েছিল, টু নিউ সায়েন্স, এই বইতে তুমি দেখবা যে এখানে তো তার মেইন গতিসূত্রগুলো আছে। এই জায়গায় তুমি দেখবা যে তার প্রচুর জিনিসপত্রই সে মানে এরকম থট এক্সপেরিমেন্ট করতেছে, যে সে একটা আইডিয়াল কন্ডিশন তৈরি করতেছে, সেই জায়গায় তার প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে এই জিনিসটাকে এক্সট্রাপোলেট করতেছে। সো এই ধরনের টুলস ব্যবহার করে যখন বিজ্ঞান অনেক সাফল্য পাইল, তখন অন্য ফিল্ডের লোকজন, যারা ধরো পলিটিক্স নিয়ে চিন্তা করে, ফিলোসফি নিয়ে চিন্তা করে, গভর্নমেন্ট নিয়ে চিন্তা করে, তারা মনে করলো যে হোয়াই নট আমরাও, ঠিক আছে, মানে আমাদেরও চিন্তাভাবনা, আমাদের যুক্তি সাজানোর জন্য আমরা বৈজ্ঞানিক যেই পদ্ধতিগুলো আছে এগুলোকে আমরা বড় করি এবং ওইভাবেই চিন্তা করি। তুমি খেয়াল করে দেখো যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টমাস জেফারসন লিখছে, যে হচ্ছে মানে ওই সময়কার এনলাইটেন ফিলোসফার দ্বারা খুবই প্রভাবিত, রুশো, লক, এদের দ্বারা, মানে সে একেবারেই ক্যাপচার্ড ওদের লেখালেখি দ্বারা, টমাস পেইন এদের দ্বারা। ঠিক আছে, দেখো সে সেন্টেন্সটা কিভাবে লিখছে, উই বিলিভ দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট। এটা একটা ম্যাথমেটিক্সের ভাষা, কিন্তু যেটা হচ্ছে পস্টুলেট, বা মানে একদম ইউক্লিডের 5টা ইয়ে আছে না, এক্সিওম আছে না, যেগুলোকে প্রমাণ করা যায় না সেটাকে সত্য ধরে তারপরে আগাইতে হয়। ম্যাথমেটিক্সের ভাষা। সে লিখতেছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সে ইউজ করতেছে ম্যাথমেটিক্যাল চিন্তা, যে এই কথাগুলি আসলে মানে প্রমাণ করার দরকার নেই, এগুলো স্বতঃসিদ্ধ। তারপর একটু আগে গিয়ে সে লিখতেছে ইনএলিয়েনেবল রাইটস। ইনএলিয়েনেবল রাইটস মানে কি? ইনএলিয়েনেবল রাইটস মানেও কিন্তু একটা মানে যে ওইটাও কিন্তু একটা থট এক্সপেরিমেন্টের ফলাফল। থট এক্সপেরিমেন্টটা কি? যে মানুষ যদি কোনো সোসাইটি না থাকতো, পৃথিবীতে যদি আর কোনো মানুষ না থাকতো, যদি শুধুমাত্র আমি থাকতাম, তাহলে আমি তো যা ইচ্ছা তাই করতে পারতাম, তাই না? সো মানুষ যখন জন্ম নেয়, মানে তাকে কেউ অধিকার দেয় না, সে সকল অধিকার নিয়ে জন্ম নেয়। তারপরে যখন গভর্নমেন্ট ফর্ম করে বা কোনো বডি ফর্ম করে, তখন গভর্নমেন্টের সাথে একটা চুক্তির কারণে সে কিছু অধিকার ছেড়ে দেয়। ঠিক আছে, তো কোনগুলি সে ছাড়ে না, সেখানে বলতেছে যে ইনএলিয়েনেবল রাইটসগুলো কি? যে লাইফ, বেঁচে থাকার অধিকার, লিবার্টি, স্বাধীনতা এবং পারসুট অফ হ্যাপিনেস, এটা সে অ্যাড করছে। তো এইটাও কিন্তু একটা আইডিয়ালিস্টিক কন্ডিশন চিন্তা করে বের করা জিনিস, একটা থট এক্সপেরিমেন্ট, যে আমি চিন্তা করতেছি যে আসলে কোন রাইটসগুলো আসলে মানে সরকার নিতে পারবে না,
এটা চিন্তা করার জন্য আমি এমন একটা অবস্থা চিন্তা করতেছি যেখানে সরকার নাই, কিন্তু বাস্তবে কি সরকার নাই বলে কোনো মানুষ ছিল? ওটা কিন্তু একটা থট এক্সপেরিমেন্ট, ওটা কিন্তু মানে নাই। তুমি দেখবা যে টমাস হবস, সে যে স্টেট অফ নেচার, মানে সে তো হচ্ছে যে মনার্কিস্ট বা মানে অ্যাবসলিউট মনার্কের ধারণার প্রবর্তক। তার থিওরিটা কি ছিল যে মানে মানুষের যে স্টেট অফ নেচার আছে, অর্থাৎ কোনো ধরনের সরকার কোনো কিছু যদি না থাকে, তাহলে স্টেট অফ নেচার কিরকম? এটা হচ্ছে ন্যাস্টি, ব্রুটিশ এবং পুয়ার এবং শর্ট। সরি, মানে ইটস আ ওয়ার, এভরিবডি এগেনস্ট এভরিবডি। আচ্ছা, মানে যদি কোনো গভর্নমেন্ট না কোনো কিছু না থাকে, তাহলে আমরা সবাই সারাক্ষণ একে একজনকে মেরে ফেলানোর জন্য ইয়ে করি। ঠিক আছে, এটা হচ্ছে তার থিওরি, যে এটা হচ্ছে স্টেট অফ নেচার, এটাকে থামানোর জন্যই আমার গভর্নমেন্ট লাগবে। তো এটাও কিন্তু একটা, মানে সে কি দেখছে এরকম কখনো বা শুনছে কখনো এরকম আছে? না, কিন্তু কোনো হিস্টোরিক্যাল কোনো উদাহরণ আছে? নাই। মানুষ যেখানেই ছিল তার কোনো সাম ফর্ম অফ তার একটা সোশ্যাল স্ট্রাকচার ছিল, কিন্তু সে এটা কি জন্য করছে? যে এটাও তার হচ্ছে ওই ফিজিক্সের মতো করে। মানে আমার পয়েন্টটা হচ্ছে যে যারা ওই সময় এনলাইটেনমেন্ট ফিলোসফার ছিল, তাদের তুমি যদি কন্টেন্ট না দেখে তাদের স্টাইল, তাদের ইউজ অফ ল্যাঙ্গুয়েজ দেখো, জন লক তা মানে সে বলতে চাচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে সরকার মানে গভর্নমেন্ট হইতে হবে যাদেরকে গভর্ন করতেছে তাদের কনসেন্টে। এটা তো সে একটা কাইন্ড অফ পায়োনিয়ারিং চিন্তাভাবনা, যেটা দ্বারা আমেরিকান ফাউন্ডিং ফাদাররা খুব ইনফ্লুয়েসড হয়েছিল। সেকেন্ড জিনিসটা যে ওকে, তাহলে এখন ইন্ডিভিজুয়াল মানুষের পলিটিক্যাল ব্যাপ্তিটুকু কোথাও, মানে একটা গভর্নমেন্ট তৈরি হয়ে গেল, তো ওইখানে সে যে বলছে যে ওকে, তাহলে তো মানে রাইট, প্রপার্টির রাইট তো খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি যে মানুষ, আমার যে একটা স্ফিয়ার আছে যেখানে অন্য কেউ ঢুকতে পারবে না, সেখানের মধ্যে কী কী আছে? এক হইতে পারে আমার থট, যে আমি কি চিন্তা করবো এটা কেউ বলে দিতে পারবে না। এক হইতে পারে মানে হচ্ছে কি বলে, মানে আমি কি বলতেছি, ঠিক আছে। আরেক হইতে পারে যে আমার যে সম্পত্তি আছে এটা কেউ নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। এখন কিন্তু সম্পত্তি কিভাবে আমার হয়? একটা জিনিস হইতে পারে যে ওকে, আমি যে জিনিসটা আমি কষ্ট করে বানাচ্ছি এই জিনিসটা আমার, কিন্তু এটা হলে তো ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি তো এটা ছিল না। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি ছিল তো জমি, ল্যান্ড। মানুষ কিভাবে ল্যান্ডের মালিক হয়, এইটার উত্তর কি? তার কাছেও কিন্তু এটার উত্তর নেই, যে একটা মানুষ কিভাবে একটা ল্যান্ডের মালিক হয়, তাই না? মানে আমি কারো থেকে কিনছি, এটা তো জবাব না, তার মানে তো এটা আরেকজনের মানে অধীনে ছিল, সে তাহলে কিভাবে হইলো? তো সে এটার ফর্মুলেশন কিভাবে করছে, যে একটা ল্যান্ডের মালিক যদি কেউ না থাকে, নোবডি ইজ মেড, তাহলে প্রথম যে গিয়ে ওখানে বেড়া দিবে। আচ্ছা, তোমার এই ল্যান্ড বিষয়কে আলাপ তুমি আগের পডকাস্টেও করছো, তাহলে এখন ওইখানে আসি যে ওই এনলাইটেনমেন্টের যে সময়টা, ওই সময়ে যদি এখন আমরা ভারতবর্ষের দিকে ফেরত আসি, তো ওই সময় ইউরোপিয়ানদের কাছে ভারতবর্ষ কিরকম ছিল? একটা হচ্ছে ইউরোপিয়ানদের জায়গায়, মানে তোমার পড়াশোনার সূত্রে কি মনে হয়? আর হচ্ছে যে আমরা যখন লোকাল কনটেক্সটে ভারতীয় উপমহাদেশকে ওই দুইটা ওই কন্টেম্পোরারি টাইমিংয়ে চিন্তা করি, দুইটা সিনারিও আসলে কিরকম ছিল? আমার কাছে মনে হয় যে ভারত ইন টার্মস অফ কি বলে এটাকে, ভারত তো অনেক বড় জায়গা। ভারত তো আসলে একটা না, মানে ভারত যে একটা এটা তো আসলে ব্রিটিশদের তৈরি করা জিনিস আসলে। অনেস্টলি ভারত তো আসলে অনেকগুলা। বাট আমি যদি ধরো ইয়ার জায়গা থেকে দেখি, মানে কি বলে ইন টার্মস অফ একটা জায়গাতে মানুষজন, ইউরোপিয়ানরা মানে কেন আসছে ভারতে? প্রথম দিকে আসছে হচ্ছে ফ্রেঞ্চ এবং পর্তুগিজরা, পরে আসছে হচ্ছে ব্রিটিশ। তার অনেক আগে থেকে আরব বণিকরা আসতো। হ্যাঁ, তারা আসতো, ওটা আরো আগে। আরব বণিকরা আসলে সত্যিকার অর্থে তো কোনো গভর্নমেন্টের মানে তুমি কোম্পানি ফরমেশনের কথা বলতেছো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো যেরকম আসতো, মানে ওটা তো কি করছে, যে ব্রিটিশ ক্রাউন চার্টার করছে যে এই জায়গায় এই কোম্পানি ব্যবসা করবে, বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, পর্তুগিজ, হ্যাঁ, মানে এই তো মানে একটা
সরকারি প্রোটেকশন, কলোনিয়ালিজমের মেইন গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই সরকারি এলিমেন্টটা, যে লোকজন যে খালি ব্যবসা করছে তা না, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের আর্মিরাও আসছে। এবং আয়েশা বুঝছে যে আসলে সত্যিকার অর্থে মানে ইটস নট এনাফ টু ট্রেড, আসলে এই জায়গা দখল করে ফেলতে হবে, তাইলে আসলে আমি আর ভালো করে ব্যবসা করতে পারবো। যাই হোক, ওটা অন্য কথা। তো সবচেয়ে মানে তাদের চোখে পড়লো কোন জায়গাটা, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় শুরু করছে? সুরাটে। সুরাটে তো আসলে ওরকম দুর্গ বানাইলো, এরপর মাদ্রাস যে, হ্যাঁ ওইখানে তো আসলে খুব বেশি কিছু করতে পারে নাই, কিন্তু কারখানার মতো বানাইছিল। হ্যাঁ, কিন্তু মানে অ্যাকচুয়ালি সে কোথায় আসছে? এই বাংলায়, কলকাতায়। বাট কলকাতার তো 1706, বাট তারা তো মাদ্রাজে দুর্গ করলো, তারপরে চেন্নাইতে মাদ্রাজে করছে, তারপর কেরালায় একটা ইয়ের মতো ছিল, মুম্বাইতে একটা করছে, না মানে সবার লাস্টে করছে কলকাতা 1706। বাট ততদিন তো 100 বছর প্রায় হয়ে গেছে, মানে তারা তো 1609-তে আসছে। মানে তুমি এইভাবে চিন্তা করে দেখতে পারো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো একটা স্টক মার্কেটে থাকা কোম্পানি ছিল। হ্যাঁ, এই মাদ্রাসে সুরাটে এসব করে তো ওদের বেশি পয়সা আসে নাই, তারা এরকম বৃহৎ হয়ে উঠলো কোন দেশে এসে? হ্যাঁ, মানে কলকাতা ইয়ের ওখান থেকে। হ্যাঁ, এবং এখানে এসে কি করে সবচেয়ে লুক্রেটিভ জিনিস আসলে তাদের জন্য কি ছিল? ওই করা, মানে মির্জাফরকে ক্ষমতায় বসানো, এটা না। সবচেয়ে লুক্রেটিভ নাকি ওই নিজের ব্যবসা করা? না, এগুলি কোনোটাই ছিল না। সবচেয়ে লুক্রেটিভ ব্যবসা ছিল এই অঞ্চলের ট্যাক্স তোলা। সেটা তো ইয়েতে, মানে পলাশীর যুদ্ধে জেতার পরে, হ্যাঁ, বক্সারের যুদ্ধে জিতলো, পলাশীর যুদ্ধে। হ্যাঁ, এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টররা যে ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল, এটা তো এটার পরে। মানে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স তাহলে আসলে কি, সবচেয়ে দামি রিসোর্স আসলে কি? যে একটা অঞ্চলে মানে এই এই কি বলে কলকাতা এবং এই বাংলার এই আশেপাশের এটা টোটাল স্কোয়ার কিলোমিটার কত? কিছুই তো না, ছোট্ট জায়গা। এবং তোমার কি বলে মানে ইউরোপে এরকম বহুত খালি জায়গা পড়ে আছে, তারা এত দূরে এইখানে এসে ল্যান্ড ট্যাক্স কালেক্ট করা শুরু করার এত ইনসেন্টিভ তারা কোথা থেকে পাইলো? এই জিনিসটা চিন্তা করে দেখো। তার মানে এখান থেকে অনেক বেশি ট্যাক্স পাওয়া যেত, নাইলে তো আসলে এটা হুদাহুদি করে তাদের লাভ কি? মানে ব্রিটিশ গভর্নমেন্ট এসে তো এখানে বসে নাই, ওদের একটা কোম্পানি এসে এই জায়গায় মানে যুদ্ধ করে তারা হচ্ছে ট্যাক্স তোলার মানে নিজেরা ট্যাক্স তোলা শুরু করে দিচ্ছে। তো তাইলে এই অঞ্চলের ট্যাক্স অনেক বেশি ছিল। তাহলে এই অঞ্চলের ট্যাক্স কেন বেশি ছিল? তাহলে নিশ্চয়ই অনেক ফলন হইতো, ফসল হইতো, নাইলে তো আসলে মানে এটা তো আসলে ওইটার সাথে প্রপোর্শনাল। যত বেশি ফসল হয় তত বেশি ট্যাক্স, তাই না? এবং এই অঞ্চলের ল্যান্ড, বাংলার মতো একটা ছোট্ট জায়গার ল্যান্ড ট্যাক্স দিয়ে মানে এই কোম্পানির ডিরেক্টররা ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেছিল। সো এটা তো খুবই রিমার্কেবল একটা ব্যাপার, যে একদিক থেকে খুবই রিমার্কেবল একটা ব্যাপার যে এই অঞ্চলের তাহলে আসলে ভ্যালু এত বেশি ছিল। আরেক দিক থেকে এটা খুবই স্যাড একটা ব্যাপার যে ভ্যালুটা তো কিন্তু আসলে জমির হচ্ছে ভ্যালুটা কিন্তু এখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি বানায় ভ্যালু হয়নি। ইটস নট লাইক যে এখানে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান বসাইছে ওই কারণে ভ্যালু। শস্য, হ্যাঁ, মানে জমির ভ্যালু আর কি বেসিক্যালি। ঠিক আছে, তো আমি কথা ভ্যালু বেসিক্যালি ফার্টিলিটির। হ্যাঁ, ঠিক আছে, আমার পয়েন্ট আসলে এইটাই যে মানে বাইরের থেকে আসলে সত্যিকার অর্থে ইন টার্মস অফ ফার্টিলিটি ছাড়া ওই রকম কোনো ভ্যালু কি আসলে 2000 বছরে এই অঞ্চলে তৈরি হয়েছে কিনা? এবার আমার পয়েন্টটা বুঝতে পারছো যে মানে এটা তো আসলে লো ল্যান্ড, মানে বাংলাদেশ এন্টায়ার ভারতবর্ষের অনেক অংশই আসলে লো ল্যান্ড, ওখানে উঁচু জায়গা আছে বাট লো ল্যান্ডই বেশি। মানে এটার সাথে কি মানে যদি কোরিলেট করে বলি, মানে ফসলের ফার্টিলিটির সাথে কি হিউম্যান ফার্টিলিটিও কি তাহলে কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই তো ডিরেক্টলি প্রপোর্শনাল। তোমার যত সহজে তুমি ফসল ফলাইতে পারবা তত তুমি বিগার পপুলেশন সাপোর্ট করতে পারবা। কারণ পপুলেশনকে রেস্ট্রিক্ট করতে হয়, এই আইডিয়া তো 50 বছর আগের আইডিয়া। লক্ষ লক্ষ বছর বয়সে তো জিনিসটা কেউ রেস্ট্রিক্ট করতো না, যতটা হয়তো ম্যাক্সিমাম তো মরে যেত। হ্যাঁ, 25 পর্যন্ত তো পৌঁছানোর আগে মরে যেত। হ্যাঁ, ম্যাক্সিমাম মরে যেত। সো মানে তুমি জানো যে শেষ পর্যন্ত হয়তো খুব কম মানুষ বেঁচে থাকবে, সো তুমি যত পারো উৎপাদন করতে থাকবে। আগে তো এই সিস্টেম ছিল, মানে এটাকে যে রেস্ট্রিক্ট করতে হবে এই কনসেপ্টটাই তো নতুন। টিকা আবিষ্কার হওয়ার পরে যখন লাইফ এক্সপেক্টেন্সি বাড়লো তখন হচ্ছে মানুষজন ধীরে ধীরে হচ্ছে রেস্ট্রিক্ট করা শুরু করলো আর কি, কিন্তু আগে তো এরকম ছিল না।
সো ওই জায়গা থেকে যে মানুষ যেহেতু ওই সময় রেস্ট্রিক্ট করতো না, সেহেতু যেই অঞ্চলে ফসল সবচেয়ে বেশি হইতো সেই অঞ্চলে পপুলেশন বাড়বে, এটা স্বাভাবিক। কারণ সে মানে বেশি সংখ্যক মানুষকে সাপোর্ট করতে পারবে। ওকে, তাহলে ওই সময়ের ইউরোপের যে ইউরোপের দেশগুলো কি রাষ্ট্র সিস্টেমে তো মানে ইউরোপ তো মানে ধরো ব্রিটেন বলো, জার্মান, ওগুলো তো আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে ছিল। রাষ্ট্র বলতে সাম্রাজ্য আর কি, মানে এম্পায়ারের মতো আর কি। হ্যাঁ, বাট ভারত কি তখন কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না? রকম, মানে ধরো যে দিল্লির সম্রাট, সে কি আসলে তখন এটা কি তার দেশ না এটা তার একটা রাজ্য, মানে তখনকার সিস্টেমটা কি? আচ্ছা, বাংলা মানে একটা যেটাকে বলে দীর্ঘদিন ধরে হচ্ছে, যেটাকে বলে হচ্ছে ওই সুবেদারি আর কি। মানে এইখানে একজন রাজার মতো এক্সিকিউটিভ ছিল, যে হচ্ছে ট্যাক্স তুলে তার ভাগ হচ্ছে একটা দিল্লিতে পাঠাইতে দিত, ঠিক আছে? মানে এইখানে মুঘলদের ডিরেক্ট শাসন ছিল না, মানে বাট রাষ্ট্রীয় বলতে মানুষ মানে এখনকার শতাব্দীতে আমরা যে এটা বুঝি, তখন বাংলায় কি রাষ্ট্র আইডিয়াটা এক্সিস্ট করতো না? কিভাবে জিনিসটা? না, রাষ্ট্র আইডিয়ার তো দরকার নাই। মানে আসলে রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে হচ্ছে কারেন্সি, যে একটা মুদ্রা সে দিতে পারবে। রাষ্ট্র মানে হচ্ছে একটা আর্মি, ঠিক আছে? এবং মানে হচ্ছে সে হচ্ছে এই বছরে একবার তোমার কাছ থেকে ট্যাক্স নেবে। দ্যাট ইজ দ্য এক্সটেন্ট অফ রিলেশনশিপ সাধারণ মানুষের সাথে, যেই থাকুক ক্ষমতায় আর কি। এতটুকুই তো ওই সময় ছিল, এর বেশি তো আসলে কিছু ছিল না। এবং মানে ম্যাক্সিমাম ইয়েতে তো আসলে সত্যিকার অর্থে মানে রাষ্ট্রের কোনো মানুষের সাথে রাষ্ট্রের মানে শহরগুলা ছাড়া বা আর্মি যে সকল জায়গায় ব্যারাক বা আর্মি যে সকল জায়গায় কনসেন্ট্রেটেড থাকতো, এইসব জায়গা ছাড়া বাকি জায়গাগুলোর সাথে তো রাষ্ট্রের ওরকম ডিরেক্ট সম্পর্কই ছিল না মানুষের। মুঘলদের ক্ষেত্রে যেটা ছিল যে ওই একটা কোর্ট সিস্টেম ছিল, কাজী ব্যবস্থা বিভিন্ন জায়গায়। তো এই কাজীগুলি মানে হচ্ছে যে সকল জায়গায় মুঘলরা ডিরেক্ট শাসন করতো, সে সকল জায়গায় এই কাজীগুলা মুঘলরা নিয়োগ দিত। মানে বেসিক্যালি কি লাগে? একজন জাজ লাগে, একজন কালেক্টর লাগে যে হচ্ছে ট্যাক্স কালেক্ট করবে, একজন জাজ লাগে, আর হচ্ছে পুলিশের কনসেপ্ট তো তখন ছিল না, আর হচ্ছে আর্মি লাগে। এইটাই রাষ্ট্র, এর বাইরে তো আসলে রাষ্ট্রের কিছু নাই। ওকে, তো যদি এখন করি মানে মহাদেশের ইয়েতে করি, মানে মহাদেশ আইডিয়াটা কি এত সময় ইনভেন্টের সময় কি মহাদেশ ছিল নাকি এটা আরো অনেক পরে আসছে? মানে ধরো এইটা অস্ট্রেলিয়া মহাদেশ, এটা এশিয়া মহাদেশ, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এই যে এগুলো জিওগ্রাফাররা পরে বানাইছে, এগুলোর তো আসলে কোনো মানে বেসিস নাই। মানে এই জায়গাটা ইউরোপ, এই জায়গাটা আমেরিকা, এটা তো আসলে অ্যাকচুয়াল কোনো বেসিস নেই। হ্যাঁ, কিন্তু দেখো আমরা আলাপ করতেছি ইউরোপ বলতেছি, আমরা উত্তর আমেরিকা বলতেছি, মানে এটা কিভাবে হলো? মানে এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কি? এটা সম্ভবত জিওগ্রাফাররা করছে, এই নাম টামগুলা দেওয়া, ভাগ টাগ করা, এগুলো জিওগ্রাফাররা করছে, ঠিক আছে? মানে মানে ওই যে পূর্ব পশ্চিম এই জায়গাগুলো, এই কথাগুলো আগে থেকেই ছিল। তার কারণ এটা তো আসলে লিটারাল মানে ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে পূর্ব এবং পশ্চিম যদি বলি, তার মানে তো কোনো একটা সেন্টার পয়েন্ট ছিল। হ্যাঁ, সেন্টার পয়েন্টটা কি ওই মিডল ইস্টের? হ্যাঁ, মিডল ইস্টের এখানে, কারণ ওইখানেই তো সভ্যতা শুরু হয়েছে। তো ওই জায়গা থেকে যারা পূর্বে তারা পূর্বে, ওই জায়গা থেকে যারা পশ্চিমে তারা পশ্চিমে, মানে ওরা নিজেরাই পশ্চিমে। কিন্তু কোনো কোনো বইতে যখন বলে যে এই আফ্রিকা থেকে স্যাপিয়েন্স মাইগ্রেট করে আসা শুরু করছে, তাহলে সভ্যতা তো তাহলে আফ্রিকায় শুরু হওয়ার কথা, তারপর মিডল ইস্টের কথা কেন বলতেছো? আফ্রিকাই তো শুরু হয়েছে, মানে ইজিপ্ট তো আফ্রিকাতেই। মানে ইজিপশিয়ান সভ্যতা তো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, ওটা তো আফ্রিকাতেই, উত্তর আফ্রিকার দিকে আর কি। মানে কিন্তু তো মানে তুমি তো জাম্প করছো, মানে আফ্রিকা থেকে মানুষ যখন বের হয়েছে এবং যখন আর্লি সভ্যতাগুলো তৈরি হয়েছে, এর মাঝখানে তো লক্ষ লক্ষ বছর, মানে এটা তো অনেক পরের ঘটনা। মানে সভ্যতার যেই ফিজিক্যাল ম্যানিফেস্টেশন, যে কোনো একটা শহর আছে, কোনো একটা গভর্নমেন্ট আছে, এইগুলির বয়স তো খুব বেশি না। মানে রিটেন হিস্ট্রি কত 5,000 বছর, এগ্রিকালচার 10,000 বছর। এগ্রিকালচারের আগে তো লার্জ কমিউনিটি সম্ভব না, রাষ্ট্র সভ্যতা এগুলা কিভাবে হবে? লার্জ মানুষ সাথে এক জায়গায়, মানে যখন মানুষ হান্টার গ্যাদারার ছিল বা যখন মানুষ নোম্যাড ছিল, ওরা তো কোনো জায়গায় সবসময় পার্মানেন্টলি থাকতোই না, তারা তো কন্টিনিউয়াসলি মুভ করতো, কারণ তাদেরকে মুভ করতে হইতো। মানে সেটেল হওয়ার জন্য হয়েছে তো মানুষ এগ্রিকালচারের পরে। তো এগ্রিকালচারের বয়সই তো হচ্ছে 10,000 বছর। তাহলে তো মানে 10,000 বছরের আগে তো আসলে
সভ্যতা বলতে আমরা কারেন্টলি যেটা বুঝি এটা সম্ভব না। তো এগ্রিকালচার তো ওই মিডল ইস্টের এইসব জায়গায় শুরু হয়েছে। ওকে, সো এখন এন্টারটেনমেন্টের যে কম্পোনেন্টগুলো চিন্তা করি, ওইটার সাপেক্ষে যদি আমরা ভারতীয় উপমহাদেশ বা ধরো আমাদের বাংলাদেশের পুরো অঞ্চলটা চিন্তা করি, তাহলে আমাদের এখানে কি কখনো কোনো এন্টারটেনমেন্ট হয়েছিল, না কি আমরা সবসময় এখান থেকে দূরেই ছিলাম? না, হয়েছে না, মানে আমাদের এখানে ম্যাথমেটিক্স নিয়ে কাজকর্ম হয়েছে, হয়েছে, মানে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম না। দেখো, কলোনিয়াল টাইমের আগে ভারত কিন্তু অন্ধকার কোনো জায়গা ছিল না। না, এখানে তো কন্টিনিউয়াসলি মানে বহিরাগতরা আসছে, এবং হচ্ছে তোমার মানে একজন ইউরোপিয়ান পেজেন্ট যে হচ্ছে ধরো নেদারল্যান্ডের কোনো এক অন্ধকার জায়গায় বসে বসে মানে খুবই বাজে একটা জীবন কাটাইতেছে, সেখান থেকে মানে রাজস্থানের একজন পেজেন্টের লাইফ আসলে খুব বেশি আলাদা ছিল না। সো ওইভাবে বলা ঠিক না। এবং গান পাউডার সিভিলাইজেশন, যে কটা বড় গান পাউডার সিভিলাইজেশন আছে, মানে গান পাউডার আবিষ্কার হওয়ার পরে যে বড় বড় সিভিলাইজেশনগুলো আছে, সেগুলোর মধ্যে দুইটা সিভিলাইজেশনের একটা তো এখানে মুঘলরা, মানে তো কখনোই খুব বেশি পিছায় গেছে এরকম কিছু না। কিন্তু ওই মানে অন্যরা যেরকম জায়গায় ছিল ওখানেই ছিল। এই যে গ্যাপ যেটা দেখতেছো, এটি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, এটা আসলে ওই 15-16 সেঞ্চুরির বিষয় না। 15-16 সেঞ্চুরিতে বসে মানে হচ্ছে একজন দিল্লির লোকের কাছে মানে একজন লন্ডনের লোক সিগনিফিকেন্টলি উপরে আছে এরকম মনে হতো। কিন্তু যদি তুমি নলেজের দিক থেকে বলো, সো তাকে নলেজ কেন করলো না, মানে পরবর্তীতে ওই নলেজের, এটা একটা খুব কিউরিয়াস প্রশ্ন। এটা আসলে কেন করলো না, মানে কেন এই অঞ্চলে মানে হচ্ছে মানে নলেজের ব্যাপারটার প্র্যাকটিস কমে গেল। মানে বিষয়টা হচ্ছে কি, যে সকল দেশেই যে এলিট ক্লাসটা আছে এরা সবসময় পড়ালেখা করা লোক ছিল। মানে তোমার মনে হয় যে মুঘল কোর্টে যারা ছিল এরা দুনিয়ার জিনিসপত্র পড়াশোনা করছে, ইটস নট লাইক যে তারা অশিক্ষিত লোক, ঠিক আছে? এলিট গ্রুপটা সেটা যে কোনো দেশেই তারা উচ্চশিক্ষিত এবং তারা হয়তো বাইরের জিনিসপত্রও জানে। সমস্যাটা যেটা আমার কাছে মনে হয় যে জিনিসটা ডিফারেন্ট ইন ইউরোপিয়ান কেস, সেটা হচ্ছে যে খুবই আর্লি ইউরোপে মানে লিটারেসি জিনিসটা মানে অনেক ম্যাস হয়ে উঠছিল। মানে গরিব লোকও পড়তে লিখতে জানতো। এর ফলে কিন্তু লিটারেসির একটা মানে 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 এটার ফলে যেটা হয়েছে যে এই নলেজ জিনিসটা একটা কনজামশনে পরিণত হয়েছে। মানে যখন প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে, এটা এত এক্সপ্লোড করছে কেন? কারণ এই পত্রিকা, পেপার, এই বই, এগুলো তো কাউকে কিনতে হয়েছে। তো এখন যার পয়সা নাই সে হয়তো বড় বই কিনতে পারে নাই, কিন্তু সে কিন্তু ওই যে ওই সময় কিন্তু প্রচুর যে গসিপ এবং বিভিন্ন রকম স্থূল মানে গল্প টল্পর মানে যে মানে কি বলে ছোট সাইজের পত্রিকা শহরগুলো তো খুব চলতো, ট্যাবলেট পত্রিকাগুলো যেই জায়গা থেকে আসছে আর কি, সেখানে বহুত মিথ্যা কথা, বহুত উল্টাপাল্টা কথা থাকতো। মানে ওরকম ভালো কন্টেন্ট না, কিন্তু কন্টেন্ট, এবং সেই কন্টেন্টের মানে আছে, মানে কি বলে কনজিউমার আছে। তো আমার পয়েন্টটা হচ্ছে যে এই জিনিসটা ইউরোপের একটা ইউনিক জিনিস। এবং অটোমান এম্পায়ারকে দোষ দেওয়া যায় যে ওদের এখানে প্রিন্টিং প্রেস পড়ে গেছে, কারণ শুরুর দিকে প্রিন্টিং প্রেসকে ওরা একটু সন্দেহের চোখে দেখছিল। মানে যায় না এরকম না, মানে অ্যারাউন্ড কত 80 বা 100 বছরের একটা গ্যাপ আছে, যে প্রিন্টিং প্রেস আবিষ্কার করার সাথে সাথেই তো ওই সময় অটোমানরা টাকা পয়সা ছিল, ইউরোপিয়ানরা কিনো, তো ওরা প্রথম দিকে নিতে রাজি হয়নি। মানে যারা অটোমান এম্পায়ারের এলিট যারা, তারা কিছুটা মানে সন্দেহের চোখে দেখতো। এটার পিছনে একটা কারণ ছিল যে বই লেখা একটা ক্রাফটসম্যানশিপ ছিল অটোমান এম্পায়ারে। উনি ক্যালিওগ্রাফি করে করে সুন্দর করে লিখবে, মানে এন্টায়ার ইন্ডাস্ট্রি ওয়াজ দেয়ার টু প্রডিউস বুকস। সো বুকস আর ভেরি ইউনিক থিংস, খুবই এক্সপেন্সিভ, সবার কাছে থাকে না, কিন্তু এটা একটা মানে এটা খুবই কি বলে যত্নে তৈরি করা জিনিস। মানে এটা একটা মেশিনে কপি হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে হয়তো তারা ওরকম ভালোভাবে নেয় নাই আর কি। ফার্স্ট থিং হচ্ছে যে যেহেতু আপার ক্লাসের তো সেই অ্যাক্সেসটা ছিল, মানে বই তো আপার ক্লাসের লোকজন পড়তে পারত, তো তাদের কাছে প্রিন্টিং প্রেসের ভ্যালুটা মানে ওইরকম ছিল না। এবং ওরাই যেহেতু জিনিসটা কন্ট্রোল করছে, তো ওরা হয়তো শুরুতের দিকে নিতে চায়নি। কিন্তু এই জিনিসটা আবার পুরোপুরি মানে থিওরি হিসেবে ঠিক মতো কাজও করে না, কারণ এই উপমহাদেশে কিন্তু প্রিন্টিং প্রেস কাছাকাছি সময় চলে আসছে, মানে বেশি লেট হয় না প্রিন্টিং প্রেস আসতে। কিন্তু উপমহাদেশে কিন্তু ইউরোপের মতো এরকম
ফ্লারিশ অফ বুকস অ্যান্ড মানে কি বলে পাবলিক কনজামশন অফ বুকস অ্যান্ড পেপার্স পত্রিকা এগুলো হয় নাই। উপমহাদেশে কিন্তু লিটারেসি অনেক স্ট্রাগল করতে হয়েছে, ইউনিভার্সাল লিটারেসি যেতে 1776 আমেরিকা স্বাধীন ঘোষণা করে 1790 দিকেই সম্ভবত আমেরিকার লিটারেসি রেট ওয়াজ মানে ইটস লাইক এরকম 70% 80%, যেটা মনে হয় আমরা এখনো পুরোপুরি হিট করতে পারি নাই। ঠিক আছে, এখনো পারিনি। এই জিনিসটা কেন? এবং ইন্টারেস্টিংলি চায়না ইজ ইন দ্য সেম বোট। চায়নাও লিটারেসি খুব কম ছিল। চায়নায় চাইনিজ ভাষা পড়তে এবং লিখতে পারাটা এটা একটা প্রিভিলেজ ছিল। আচ্ছা, ঠিক আছে, মানে ওইখানেও ম্যাস লিটারেসি ছিল না, যেটা একমাত্র এক্সেপশন আমার কাছে মনে হয় এখন ইউরোপ। সো এটা একটা ফ্যাক্টর যে এটা কেন হইলো ওদের এখানে। ওকে, অলরেডি তোমার সাথে 110 মিনিট আলাপ করে ফেলছে। মানে লাস্ট যে জিনিসটা জানার সেটা হলো যে এই ধরা যাক 2000 সাল শেষ, মানে 2000 সাল শেষ, আমরা কি করতেছি মানে 22 শতকে ঢুকে পড়ছি। তো তখন যদি এই 2000-এর পরবর্তী পৃথিবী, এই 2000 থেকে 2025 বা 30 এই সময়ের পৃথিবী নিয়ে যদি কেউ আলোচনা করে, আমরা যেরকম একটা এনলাইটেনমেন্টের যুগ বলছি, সো তখনকার কাছে এই সময়টাকে আসলে এই কি নাম দেওয়া যাইতে পারে? এই সময়টাকে, হ্যাঁ হ্যাঁ, এই সময়টাকে আসলে আমার তুমি তো অলরেডি 25 বছর কনজিউম করে ফেলছো হ্যাঁ, এই হ্যাঁ, সময়। সো কি মনে হয় কি নাম দেওয়া উচিত এই সময়টাকে? এই সময়টার আমার কাছে মনে হয় যে মানে ধরো প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হয়েছে গুন্টারগ্রাস মানে যে টাইমে, ওই অ্যারাউন্ড টাইমটাকে তুমি যদি ধরো ইতিহাসের একটা ইনফ্লেকশন পয়েন্ট হিসাবে ধরো, যে দ্যাটস এন্ড অফ দ্য ওল্ড ওয়ার্ল্ড এবং নিউ ওয়ার্ল্ড, সেটার লেগেসি কিন্তু এখন পর্যন্ত আছে। সেটার লেগেসিতেই মানে ধরো পুরো পৃথিবীতে যে হেজেমনিক পাওয়ার, সেটা ইউরোপ এবং আমেরিকাই, মানে আমেরিকা এবং তার এক্সটেনশন হিসাবে ইউরোপ। চায়না শক্তিশালী, কিন্তু চায়না কিন্তু ইউরোপিয়ান অনেক দিক থেকে মানে একটা ইউরোপিয়ান কান্ট্রির মতোই হয়ে গেছে। মানে সে কিন্তু আর এনশিয়েন্ট চায়নার মতো নাই, সোজা কথা। মানে মডার্ন চায়না কিন্তু 1800 সালের চায়না না। মানে তাই সে ওই ইউরোপিয়ানদের মতো আমেরিকানদের মতো ইউনিভার্সিটি বানাইছে, সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। মানে তারাও কিন্তু তাদের ট্রান্সফরমেশনটা মানে তাদের মতো করে ইউরোপিয়ান হয়ে গেছে। ঠিক আছে, সো এবং মানে ধরো তুমি যদি কয়েকটা মানে ওই যে প্রিন্টিং প্রেস কাছাকাছি সময় অনেকগুলো জিনিস হয়েছে। প্রিন্টিং প্রেস বলো, কোপারনিকাস বলো, তারপরে হচ্ছে ওই যে ব্যাংকিং আবিষ্কার হওয়া, ডাবল এন্ট্রি বুক কিপিং, অ্যাকাউন্টিং মেথড, এই সব কিছু কিন্তু একটা খুবই ন্যারো একটা টাইমের উইন্ডোর মধ্যে হয়েছে। সো সেটাকে তুমি যদি ইতিহাসের ইনফ্লেকশন পয়েন্ট বলো, আমার কাছে মনে হয় যে এই বছর এই শতাব্দীটা হবে হচ্ছে একটা মানে ওই সিস্টেমের একটা ব্রেকডাউনের শতাব্দী, যে আরেকটা জায়গায় যাওয়ার মানে কিছু একটা ক্যাটাস্ট্রফি হবে। আমার কাছে এটা মনে হয়। কেন আমার কাছে মনে হয়, দেখো হিউম্যান সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার মানে কোনো জিনিসের ভ্যালু ডিটারমাইন করা, যে একটা জিনিসের ভ্যালু কত। অনেকদিন থেকেই ভ্যালুটা একটা ইউনিফাইড স্কেলে চলে আসছে, কারণ পুরো পৃথিবীতে একটাই ট্রেড কারেন্সি ডলার, এবং বাকি সব কারেন্সি আসলে ওইটার উপরে পেক করা, তাই না? সো যেহেতু বাকি সবকিছু এই স্কেলেই মেজার করা হয় যে কোনো একটা জিনিস ভ্যালুয়েবল কি ভ্যালুয়েবল না, যার ফলে দাঁড়াইতেছে যে এই নাম্বারটা যে কন্ট্রোল করে তার একটা আলাদা ধরনের অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, তো এখন ইন টার্মস অফ কাগজে কলমের ভ্যালু আমি তোমাকে একটা ইনফরমেশন বলি। তুমি যদি ধরো ওই যে ইকোনমিস্টরা তো ধরো তোমার ওই যে পুরান দিনের গ্রোথ এস্টিমেট করে, তো এস্টিমেট করে বলতে পারে যে ধরো অত সময়ে জিডিপি অ্যারাউন্ড এরকম ছিল। তো ওরা এরকম একটা হিসাব যদি করে, তো দেখা যায় যে পৃথিবীতে একেবারে ইতিহাসের শুরু থেকে 1970 সাল পর্যন্ত যে পরিমাণ ওয়েলথ ক্রিয়েট হয়েছে, তার থেকে বেশি ওয়েলথ ক্রিয়েট হয়েছে 1970 সাল থেকে বর্তমান পর্যন্ত। এবং মানে এই স্কেলটা অনেক বড়, যে মানে ধরো এক একটা আমেরিকান কোম্পানি যেটা ধরো $2 ট্রিলিয়ন $3 ট্রিলিয়ন ভ্যালু,
এর কাছাকাছি পরিমাণ অর্থ তোমার রোমান এম্পায়ারের ছিল না। আচ্ছা, জুলিয়াস সিজারের কন্ট্রোলে যে পরিমাণ ফিনান্সিয়াল পাওয়ার ছিল, কারণ ফিনান্সিয়াল পাওয়ার মানে কিন্তু মিলিটারি পাওয়ার, টাকাই কিন্তু তোমাকে আর্মি ইকুইপমেন্ট সব কিনতে চাই। জুলিয়াস সিজারের কাছে যে পরিমাণ অর্থ ছিল মানে সেটা মানে মানে পিনাটস। কিন্তু আসলে কি এটা সত্যি? মানে এখানে ভুলটাকে আসলেই কি মানে এই পৃথিবীতে এত কিছু ক্রিয়েট হয়েছে 70 সালের পর থেকে? আমার মনে হয় না। এই মানুষের সকল অ্যাচিভমেন্টের ভ্যালু কি আসলেই এই 1970 সালের পর থেকে ক্রিয়েট হওয়া জিনিসের থেকে কম? এটা তো মনে হয় না। তাহলে সামথিং ইজ অফ। তাহলে কি অফ? তাহলে হয়তো আমার এই মেজারমেন্ট স্টিকটাই ঠিক নাই। ঠিক আছে, এই স্টিকে হয়তো অনেক কিছু ইনফ্লেটেড ভাবে দেওয়া আছে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এই বাবলটা তো ফুটে যাবে কখনো, তাই না? আমার কাছে মনে হয় যে এই বাবলটা কাইন্ড অফ তার লাস্ট লেগে আছে আর কি। এটা একসময় ফুটে যাবে, যেরকম করে মানে ধরো তোমার ইউরোপিয়ান কলোনিয়ালিজমের বাবল হচ্ছে বিশ্বযুদ্ধের মাধ্যমে শেষ হয়েছে, তাই না? বিশ্বযুদ্ধ শেষ পর্যন্ত এন্ড করে দিয়েছে যে না, কলোনিয়াল সিস্টেম আর চলবে না। আমার কাছে মনে হবে যে আমেরিকান ইউরোপিয়ান যে হেজেমনি, তাদের মিলিটারি এবং তাদের ব্রেটন উডসের যেই ডলার সিস্টেম আর কি, এটার মাধ্যমে যে পুরা দেশে পুরা পৃথিবীতে যে একটা সিঙ্গেল সিস্টেম গড়ে উঠছে, এটাও একটা এজের মধ্যে আছে আর কি। এটাও একটা কোনো বড় ক্যাটাস্ট্রফিতে মানে বাবল ফুটে যাবে। যখন ফুটে যাবে তখন নতুন কিছু চিন্তা ভাবনা হয়তো আসবে আর কি, নতুন একটা পৃথিবীর কথা আসবে। তো সেটা কেমন হবে সেটা জানি না। ওকে, ঠিক আছে, তুমি বয়সের চা খাও, আমি শেষ করি। সো হিস্ট্রি এটা পড়ার জন্য ভালো ব্যাপার, সময় ভালো কাটে, কিন্তু পারসেপশন তৈরির জন্য আসলে অনেক রকম জায়গা থেকে দেখার কি হয়, মানে দরকার হয়। তো দুজনের সাথে আলাপ সবসময় ইন্টারেস্টিং, কারণ ওর সাথে আলাপ করলে অনেক ইনফরমেশন এবং জানা যায়। আমার কাছে খুবই অবাক লাগে যে ও এই বয়সেও এই চাকরি বাকরি করে, এবং ও খুবই সংসারী একজন মানুষ, সংসারে এত সময় টময় দিয়ে আসলে এত পরে কখন। সো এটা একটা কিউরিয়াস কেস হয়ে থাকলো। ওর সাথে প্রত্যেক বছরই একটা করে শো হয়, মানে বাবলের শো প্রায় 3 বছর ধরে চলতেছে, 3 বছরে 3টা শো করে ফেললাম। তো ভবিষ্যতে ওর সাথে শো করার সময় আমার ওর এই স্টাডি ম্যাটেরিয়াল এবং স্টাডি ম্যানেজমেন্ট এটা নিয়ে ওর সাথে একদিন একটা শো করার ইচ্ছা আছে। তো আপাতত আজকের মতো আলাপ শেষ করি, ওর সাথে 4র্থ এপিসোডের অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকেন।